শহরের নামকরা বিজনেসম্যান জুয়েল নামের এক ব্যক্তিকে একদিন তার ফার্ম হাউসে ঢুকে কেউ মার্ডার করে যায়। কিলার এমন নৃশংসভাবে কাজটা করে তার বডি আইডেন্টিফাই করা দায়। একে তো হাই প্রোফাইল মার্ডার কেস, উপর থেকে নেই কোনো প্রমাণাধি, যার চাপে পড়ে পুলিশকেও খেতে হচ্ছে হিমশিম। যখন এই মার্ডারের রহস্য বের করতে পুলিশের নাজেহাল অবস্থা, তখনই কেসটা হাতে নেই পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া এমন এক অফিসার, যারও কিনা কোনো না কোনোভাবে কেসের সাথে অতীত জড়িয়ে আছে। ভাই রে ভাই, এই মার্ডার মিস্ট্রি সলভ করতে গিয়ে একের পর এক যে টুইস্টগুলো সামনে আসে, জাস্ট দেখে থাকার মতো। বুঝি সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ভাল্লান এর কথা। মুভি শুরু হয় তামিলনাড়ুর এক পুলিশ স্টেশনে, যেখানে রাজেন্দ্র নামের এক সিনিয়র অফিসার বাকি সব পুলিশ অফিসারগুলোকে অনেক বকাঝকা করছিল। আর এর কারণ হচ্ছে পালানি নামের অনেক বড় একজন ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে। এর দায়ভার এখন কে নিবে, এই জন্য রাজেন্দ্র সবাইকে বকছে। এখন একই পুলিশ স্টেশনে এই অফিসারটিকে দেখা যায় যে কিনা কেউ একজনকে কল করে বলছে যে স্যার, ইনফরমেশন পেয়েছি পালানি বর্তমানে কুত্তুরপুরামের এরকম একটা হাউজিং বোর্ডে গাটাকা দিয়ে আছে। সাথে সাথে সিন কাট হয়ে চলে আসে আমাদের হিরো দিবাকারের উপর। দিবাকারকে আমরা দেখি বাইক নিয়ে কারো খুঁজে বেরিয়েছে। কারো খোঁজ করতে করতে কুত্তুরপুরামের একটা মেসে এসে পৌঁছায়। আর এখানে সে রুমে ঢোকা মাত্রই এখানে থাকা লোকগুলোকে একজনকে ধরে ধরে মারধর করতে শুরু করে দেয়। কোনো কথা ছাড়াই দিবাকার এদের সবাইকে ধরে ধরে মারছিল। আর দেখে বোঝা যাচ্ছে এই লোকগুলো কোনো ভালো লোক নয়, এরা কোনো ক্রিমিনালই ছিল। তো দিবাকার এখানে অনেক খারাপভাবে এই লোকগুলোকে মারধর করে। সাথে মনে হয় যেন দিবাকার তাদের কাছ থেকে কিছু একটা জিজ্ঞাসাও করছে, আর সেটা কি তা আমরা পরে গিয়ে জানব। সিন কাট হয়ে চলে যায় ক্রাউন প্লাজা নামের অনেক বড় একটা মলের ভিতর একটা বারের মধ্যে। এখানে আমাদের আরও কিছু ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, যেমন আমাদের গল্পের অন্যতম ক্যারেক্টার প্রিয়া নামের এই মেয়েটা। প্রিয়াকে এখানে বারের মধ্যে ডান্স করার জন্য স্পেশালি ইনভাইট করে নিয়ে আসা হয়েছে। মিউজিকের সাথে উড়াধুরা ডান্স তো চলছেই, একই সাথে আমরা একেবারের মধ্যে এই লোকটাকেও দেখি, যে কিনা এখানে আসা মাত্রই তার নজর যায় প্রিয়ার উপর। প্রিয়ার ডান্স দেখে তার দিকে হা করে তাকিয়ে আছে। এক ঘুরে ঘুরে প্রিয়ার উপর নজর রাখতে শুরু করে। এমনকি এক পর্যায়ে গিয়ে সে তার লুকের মাধ্যমে প্রিয়ার সাথে ওইখানে মিট করে তার সাথে কথা বলে। সিকিউরিটি আর ভেষভূষ দেখে বোঝা যাচ্ছিল এই নামি দামি কেউ একজনই হবে। তার নাম কি তার পরিচয় এটা তো আমরা একটু পরে জানতে পারবো। সিন কাট হয়ে চলে যায় পরবর্তী দিন একটা ফার্ম হাউসে, যেখানে দেখা যায় পুলিশের একটা টিম এখানে এসেছে, কারণ তারা খবর পেয়েছে এখানে নাকি কেউ একজনের মার্ডার হয়েছে। ডিএসপি রমেশ নামের এই পুলিশ অফিসারটা ভিতরে ঢুকে যে রুমে ঘটনা ঘটেছে ওই রুমটার দিকে এগিয়ে যাচ্ছে। আর দরজা খুলে সে এখানে যা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। দেখা যায় রুমের ভেতরে কেউ একজনের খণ্ড বিখণ্ড দেহ পড়ে আছে। এমন ব্রুটালভাবে কাজটা করা হয়েছে যে দেহাবশেষ নিয়ে যাওয়ার জন্য পর্যন্ত অনেকগুলো পলিব্যাগের প্রয়োজন পড়ে। রমেশ তার কনস্টেবলদের বলে পুরো বাসার তল্লাশি নিতে। ভিকটিমের এমন অবস্থা তাকে আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছে না। অবশ্যই তারা এখানে তল্লাশি নিয়ে একটা মানিব্যাগ এবং কিছু আইডি কার্ড খুঁজে পায়, যেখান থেকে তারা ভিকটিমের ব্যাপারে জানতে পারে। আর এই যে লোকটা মারা গেছে সে অন্য কেউ নয়, সে শহরের নামি দামি ফেমাস একজন বিজনেসম্যান, শহরের অন্যতম গ্রুপ অ্যান্ড কোম্পানি আরভিআর কোম্পানির মালিকের মেয়ের জামাই, যার নাম হচ্ছে জুয়েল। ও যে একটু আগে বারে যে আমরা লোকটাকে দেখেছিলাম যে প্রিয়ার উপর নজর রাখছিল সেই। ঘটনাটা বাইরে আসার সাথে সাথেই নন্দিনী নামের এই ক্রাইম জার্নালিস্ট মেয়েটা সেই সব কিছু নিয়ে তার চ্যানেলে একটা সংবাদ করছে। বলছে বর্তমান সময়ের ফেমাস বিজনেসম্যান জুয়েলকে তার ফার্ম হাউসে ঢুকে কেউ একজন ব্রুটালি মার্ডার করেছে। এই বিজনেসম্যান জুয়েল ফেমাস হয়ে ওঠার অন্যতম কারণ ছিল তার শ্বশুর ডক্টর আরোক্রিয়া রাজ। এটাই হচ্ছে ডক্টর আরোক্রিয়া রাজ। জুয়েল তার শ্বশুর আরোক্রিয়া রাজের কোম্পানির দেখাশোনা করছিল, যার বদলতে সে বেশ কিছু মাল্টিপল অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু এখন তার এই রহস্যময় মৃত্যুতে সবাই শোকাহত। শুধু বড় বড় কোম্পানি নয়, এই আরোক্রিয়া রাজ তাদের অ্যাঞ্জেল ট্রাস্টের জন্য শহরের মধ্যে অন্যতম পরিচিত একজন লোক। তবে লোমহর্ষক ঘটনাটার পিছনে কেমন রহস্য লুকিয়ে আছে তার তদন্ত করে আমরা সবকিছু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ এটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য, সত্যের খোলাসা করা। এভাবে নন্দিনী সব কিছু বলে এইগুলো তার ইউটিউব চ্যানেলে আপলোড দেয়। সিন চলে যায় জুয়েলের শেষ ক্রিয়াতে তার পরিবারের উপর। এটা হচ্ছে আরোক্রিয়া রাজের মেয়ে আনিতা, অর্থাৎ জুয়েলের ওয়াইফ। এভাবে জুয়েলের মৃত্যুতে সবাই অনেক কান্নাকাটি করছে। আনিতার আবার ছোট্ট একটা মেয়েও আছে, যার নাম হচ্ছে অ্যান্ড্রিয়া। অ্যান্ড্রিয়াও কিছুতে এটা বিশ্বাস করছে না যে তার বাবা জুয়েল যে মারা গেছে। কালিয়ানি আনিতাদের বাসায় কাজকাম করে, তাদের বিশ্বস্ত একজন লোক। এসে অ্যান্ড্রিয়াকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতে কাজ হচ্ছে না। পরবর্তী সিনে দেখা যায় আরোক্রিয়া রাজটা পুলিশের সিনিয়র অফিসার এসপি রাজেন্দ্রকে ডেকে বলছিল যে জুয়েলের এই মার্ডারটা করেছে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য। তবে রাজেন্দ্রের কথা, এরকম নৃশংসতম কাজটা কোনো সাইকো কিলারই করতে পারে। তারা তাদের সর্বোচ্চ দিয়ে তদন্ত চালাচ্ছে যাতে তাড়াতাড়ি কিলারকে খুঁজে বের করতে পারে। এসব বলে রাজেন্দ্র আনিতাদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে কারো উপর কি তার সন্দেহ আছে যে এই কাজটা করতে পারে, অথবা জুয়েল কি তাকে কোনো কিছু বলেছিল নাকি।
কোনো রকমের একটা ক্লো পেলেই তারা ওইটা সূত্র ধরে এগিয়ে যেতে পারবে। তবে আনিতা পরিষ্কার জানায় যে না, এরকম কিছু তো সে নোটিস করেনি বা এরকম সন্দেহজনকও কেউ নেই। রাজেন্দ্র বলে, যদিও বলতে চাচ্ছি না, তারপরও ইনভেস্টিগেশনের খাতিরে বলতে হচ্ছে। তোমার প্রথম স্বামী স্টিফেন, তোমাকে নিয়ে বা এরকম কিছু নিয়ে জুয়েল আর স্টিফেনের মধ্যে কি কোনোদিন কোনো সমস্যা হয়েছে বা তার উপর কি তোমার সন্দেহ যায়? এই কথা শুনে আমরা জানতে পারি জুয়েল আনিতার দ্বিতীয় স্বামী। আনিতার প্রথম হাজব্যান্ড হচ্ছে স্টিফেন নামের কেউ একজন, যে ঘরেরই সন্তান হচ্ছে অ্যান্ড্রিয়া। কোনো একটা কারণে আনিতা এবং স্টিফেনের ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপরে আনিতা জুয়েলকে বিয়ে করে। এখন এইসবের ফলে আগে থেকে আনিতা তো একদমই ভেঙে পড়েছিল। উপর থেকে রাজেন্দ্র তার দ্বিতীয় স্বামীর কথা মনে করিয়ে দেওয়ায় সে আরও কান্না করতে শুরু করে। আরও ক্রিয়ারাজ আনিতাকে ভিতরে পাঠিয়ে দেয়। তারপর রাজেন্দ্রকে সোজাসুজি বলে, তোমার যার উপর সন্দেহ লাগে তুমি তাকে গিয়ে ইনভেস্টিগেশন করো, এইসব কিছু আনিতার সামনে কেন বলছো? আর প্রয়োজন পড়লে আমি তোমার সিনিয়রের সাথে কথা বলছি, জলদি কেসটা সলভ হওয়া চাই। এসব কিছু বলার পর রাজেন্দ্র সেখান থেকে চলে আসে। অবশ্য বাইরে আসতে মিডিয়ার লোকজন ঘিরে ধরে যে ইনভেস্টিগেশন কতদূর গড়ালো, কিন্তু এখনও শুরুই করতে পারলো না, গড়াবে থেকে। তাই নো কমেন্টস বলে রাজেন্দ্র মিডিয়ার পাশ কাটিয়ে চলে আসে। পুলিশ স্টেশনে এসে তার জুনিয়র অফিসার রামেশের কাছ থেকে জিজ্ঞাসা করে যে কাজের কাজ কিছু হয়েছে কি, নাকি শুধু সেলুট করে শিখেছ? রামেশ বলে, স্যার আমরা চেষ্টা তো করছি, কেসটা অতটা সহজ না, কারণ জুয়েলের ফার্ম হাউসে সিসিটিভি থাকলেও ঘটনার আগের দিনই সেটা অফ করে দেওয়া হয়েছে। আর আশেপাশে আর তেমন কোনো বাড়িঘর নেই, ভিআইপি এলাকা। রাজেন্দ্র রেগে গিয়ে বলে, আশেপাশে বাড়িঘর নেই তো কী হয়েছে, রাস্তায় কি সিসিটিভি নেই? সব কিছু চেক করে তোমরা এতক্ষণ একটা ক্লু পর্যন্ত বের করতে পারলে না? দেখো রামেশ, যার মার্ডার হয়েছে সে কোনো সাধারণ লোক না, আরভিআর কোম্পানির মালিক আরোকিয়া রাজের মেয়ের জামাই। কেসটা তাড়াতাড়ি সলভ করার জন্য উপরের মহল থেকে আমার উপর অনেক প্রেশার আসছে। আর আমি যতটুকু ধারণা করতে পারছি তোমার দ্বারাই কেসটা সলভ হবে না। কেসটা কী করতে হবে তা আমি দেখে নিব, তুমি এখন আসতে পারো। এইসব বলে রাজেন্দ্র সেখান থেকে চলে যায়। এদিকে রামেশকে দেখা যায় যে কিনা তাদের ডিপার্টমেন্টের এই লোকটার সাথে এসে দেখা করে। এ ছিল সাইবার সেল ডিপার্টমেন্টের লোক, রামেশের অনেক পরিচিত। রামেশ তাকে একজন একটা নাম্বার দিয়ে বলে, এই নাম্বারটার ফুল কল ডিটেলস, কখন কার কাছে কল করছে না করছে সব কিছু বের করে তাকে এনে দিতে। কিন্তু এই নাম্বারটা দেখা মাত্র ভয় বলে ওঠে, অনেক খারাপভাবে ফেঁসে যাব স্যার, মাফ করবেন, কাজটা করতে পারবো না। যদি রাজেন্দ্র স্যার জানতে পারেন তাহলে একেবারে চাকরি সহ যাবে। অর্থাৎ এটা ছিল রাজেন্দ্র স্যারের এই নাম্বার। রাজেন্দ্র কেসটা কাকে দেয়, কেসটার ব্যাপারে কি হয় না হয়, এসব কিছুর উপর নজর রাখার জন্যই রামেশকে দিয়ে নাম্বারটা ট্রেস করাতে চাচ্ছে। এ যদিও রামেশকে না তো বলে, কিন্তু তারপরও রামেশ তাকে নয়ছ বুঝিয়ে রাজি করিয়ে নেয়। অন্যদিকে আমরা রাজেন্দ্রকে দেখি যে কিনা সাইডে এসে কেউ না জানার মতো দিবাকারকে কল করছে। বলে, দিবাকার, আজ রাত ঠিক 10টায় গল্ফ কোর্সে সেখানে এসে আমার সাথে একটু দেখা করো, জরুরি কিছু কথা আছে। দিবাকারও বলে, ঠিক আছে স্যার। এখন রাজেন্দ্রের সাথে দিবাকারের কি সম্পর্ক, কেন সে তাকে প্রাইভেটলি ডাকছে তা আমরা এক্ষুনি জানতে পারবো। সিন শিফট হয়ে যায় রাতে। কথা মতো দিবাকার এসে রাজেন্দ্রের সাথে দেখা করলে রাজেন্দ্র দিবাকারকে জুয়েলের কেসের ডিটেলসগুলো দেখাতে শুরু করে। আর এগুলো দেখতে দিবাকার বলে, আমি জানি স্যার, অলরেডি আমি কেসটা ফলো করতে শুরু করে দিয়েছি। রাজেন্দ্র বলে, যা বোঝা যাচ্ছে এসবের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমি এসবের সত্যতাটা জানতে চাই। উপর মহল থেকে অলরেডি সিদ্ধান্ত চলছে কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। এরকম হলে আর আমরা কিছু বের করতে পারবো না। তাই আমি চাই আনঅফিসিয়ালি তুমি কেসটা হ্যান্ডেল করো, তদন্ত করে এই কেসের সবগুলো ডিটেলস এনে আমাকে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করব। দিবাকারও বলে, পিছনের রহস্যটা আমিও জানতে চাই, কিন্তু কারো কথা মতো যে কাজ করব সে মন মানসিকতা আর এখন আমার নেই। রাজেন্দ্র দিবাকারকে অনেক রিকোয়েস্ট করে তার হয়ে কেসটা সলভ করতে। এক পর্যায়ে গিয়ে দিবাকারও রাজি হয়, বলে, স্যার আপনি তো জানেনই কেসটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কেসটা সলভ করার পরে দেখা হবে স্যার। বলে দিবাকার সেখান থেকে চলে যায়। এখন এই প্রশ্নটা সবার মাথায় অবশ্যই আসতে পারে যে দিবাকার কে আসলে? পুলিশ ডিপার্টমেন্টে এত অফিসার থাকা সত্ত্বেও রাজেন্দ্র দিবাকারকে এসে কেন কেসটা সলভ করতে বলছে? ওয়েল, এই প্রশ্নের আনসার হচ্ছে দিবাকারও ব্রিলিয়ান্ট একজন পুলিশ অফিসার, কিন্তু বর্তমানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কী কারণে সেটা না হয় আমরা পরে জানতে পারবো। সিনেকান থেকে একটু করে ওই ডিএসপি রামেশের উপর আসে, যাকে কিনা আমরা দেখি কিছু পলিটিশিয়ান এই লোকগুলোর সাথে সে দেখা করে তাদের সাথে জুয়েলের কেসটা নিয়ে কথা বলছে। এখন এদের কথাবার্তা শুনে যতটুকু বোঝা যায় এরা জুয়েলের কেসটা নিয়ে একদম অধীর আগ্রহী। তারাও চাই জুয়েলের এই মার্ডার মিস্ট্রি গোড় অব্দি পৌঁছাতে। রামেশ তাদের খাস লোক, তাই তারা রামেশের সাথে দেখা করে তাকে এসে বলছে আর কি কেসটার আপ টু আপ তাদের আপডেট করার জন্য। সিন চলে যায় দিবাকারের উপর। দিবাকারও তার মতো তদন্ত করতে শুরু করে দিয়েছে। ফার্ম হাউসের ঘটনাস্থলে এসে ভালো করে সব কিছু দেখছে। মার্ডার স্পট সব পুরো বাসার কোনা কোনা পর্যন্ত সে ঘুরে ঘুরে দেখে। সাথে সবার প্রথমে যে লাশটা দেখেছিল তার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে,
ছেলেটা নাকি তার একটা শর্ট ফিল্ম বানানোর জন্য এই এরিয়ায় এসে তার ড্রোনের সাহায্যে এখানে লোকেশন দেখছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি তার ড্রোনটা ফার্ম হাউসে এখানে এসে আটকে যায়। আর ড্রোনটা নেওয়ার জন্য যখনই সে এইখানে আসে, তার নজর পড়ে জানালা দিয়ে একটা রুমের দিকে। রুমের ভিতরে জুয়েলের রক্তাক্ত দেহ পড়ে আছে, যা দেখে ছেলেটা আটকে ওঠে। এরপর সাথে সাথে সে পুলিশ স্টেশনে ইনফর্ম করেছে। যাকে এদিকে দীপাকার বাসার ভিতরে বাইরে সব জায়গায় ঘুরে ঘুরে দেখার পর ফার্ম হাউসের ভিতরে একটা ওয়াশরুমও ঢুকে সেখানেও চেক করার জন্য। এখানে ঢুকতে দীপাকার বুঝে যায় জুয়েলকে মারার পর কিলার যে জিনিসটা দিয়ে তাকে মেরেছে ওইটাই সে কিলার এই বেসিনে ধুয়েছে। এখানে একদম ভালো করে নজর বোলাতেই দীপাকারের নজর পড়ে বেসিনের নিচে কয়েকটা চুলের উপর। কার মাথার চুল হতে পারে এগুলো? কিলারের নয়তো? এটা ভেবে দীপাকার এগুলো নিয়ে সাথে সাথেই তার পরিচিত এক ফরেন্সিক ল্যাবে এসে হাজির। তার পরিচিত এই ডক্টরটাকে চুলগুলো দিয়ে বলে এই চুলগুলো ডিএনএ স্যাম্পল দিয়ে চুলগুলো যার তার চেহারা কীরকম হতে পারে সেটা একটা স্কেচ তৈরি করতে। অবশ্যই আজকালকার দিনে চুল দিয়ে এরকম চেহারা বের করা ওটা অবশ্যই সম্ভব। যাকের জন্য কিছুক্ষণ টাইম লাগবে, তাই দীপাকার স্যাম্পলগুলো ডক্টরটাকে দিয়ে সেখান থেকে সোজা চলে আসে ওই বারের সিসিটিভি ফুটেজ চেক করতে, যে বারের মধ্যে জুয়েলকে শেষবারের মতো দেখা গেছিল। অর্থাৎ মার্ডারের আগের দিন রাতে জুয়েল শেষবারের মতো এই বারের মধ্যে এসেছিল। এটা দীপাকার তদন্ত করে জানতে পেরেছে। সাথে এখানে সিসিটিভি ফুটেজ চেক করে দীপাকার এটাও দেখতে পাই জুয়েল এখানে ওই প্রিয়ার সাথে অনেক ক্লোজ হয়ে কথাবার্তা বলছে। অর্থাৎ যে প্রিয়াকে আমরা বারে ডান্স করতে দেখেছিলাম না, সে আর কি। এখন দীপাকারের সন্দেহ যায় জুয়েলের সাথে এই প্রিয়ার কী সম্পর্ক। অবশ্য সন্দেহ যাওয়ারই কথা, কারণ এটাই ছিল কারোর সাথে জুয়েলের শেষ মিটিং। এদিকে দীপাকারের কথা মতো ফরেন্সিক ডক্টররা ওই চুলটার ডিএনএ স্যাম্পল বের করে এর থেকে সাসপেক্টের ডিটেলস বের করতে শুরু করে দিয়েছে। সাথে তারা দীপাকারকে কল করে এটাও জানায় চুলটার ডিএনএ স্যাম্পল ভিকটিমের ডিএনএ অর্থাৎ জুয়েলের সাথে ম্যাচ করেনি। তাই আপাতত শিওরলি এটা ধরা যায় দীপাকারের সন্দেহ সঠিক, চুলটা কিলারেরই হতে পারে। এইদিকে দীপাকার একে করে তার সন্দেহের তালিকায় যারা যারা ছিল দেওয়ালে তাদের সবার ফটো টাঙিয়ে তার মতো করে ইনভেস্টিগেশন চালাচ্ছে। রবি নামের দীপাকারের ক্লোজ তার একজন সহকারী ছিল, যে কিনা বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে আছে। সুযোগ পেলে দীপাকারকে এসে সাহায্য করে। রবি সেইগুলো দেখে দীপাকারের জিজ্ঞাসা করে সাসপেক্ট লিস্টের মধ্যে স্যার এতজনকে রাখার কারণটা কি? আমাদের নিয়ম অনুযায়ী এই কেসে প্রথম সাসপেক্ট তার ওয়াইফ অথবা তার শ্বশুর অথবা তার কোনো পারিবারিক শত্রু হওয়া উচিত, কিন্তু তা না করে আপনি আনিতার প্রথম স্বামী স্টিফেন থেকে শুরু করে জুয়েলের বিজনেস পার্টনার জেমস তাকেও সাসপেক্ট লিস্টে রেখেছেন। চলুন এতটুকু তো কোনো রকম মানা যায়, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের অফিসার রমেশকেও কেন সাসপেক্ট লিস্টে ঢুকিয়ে দিয়েছেন ওটা বুঝতে পারছি না। দীপাকার বলে সব কিছুর কোনো না কোনো কারণ থাকে রবি। সাসপেক্ট যে কেউই হতে পারে, শুধু পরিবারের মানুষ, বিজনেস পার্টনার বা তার কোনো শত্রুই যে হবে সেটা নয়। একজন কপ হিসেবে আমাদের নজর এমন হওয়া উচিত যতক্ষণ না পাকাপুক্ত কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমাদের নজরে যেটা সন্দেহজনক সেটাই সাসপেক্ট। আর আপাতত আমাদের মেইন এবং প্রথম সাসপেক্ট হচ্ছে প্রিয়া নামের এই মেয়েটা, কারণ জুয়েলের সাথে শেষবার তাকে দেখা গেছিল। তো পরবর্তী সিনে দীপাকার এই প্রিয়ার অ্যাড্রেস কালেক্ট করে তার বাসায় গিয়ে হাজির। দরজায় অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পরও ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। তাই দীপাকার এক পর্যায়ে দরজায় ধাক্কা মেরেই ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে দেখে রুমের হালত খারাপ, ফুল ভলিউমে গান বাজছে আর প্রিয়ার নেশা একেবারে টাল্লি হয়ে সোফায় পড়ে আছে। দীপাকার প্রিয়াকে জাগায়, তাকে হুঁশিয়ে এনে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রিয়ার কথা অবশ্য স্যার পুলিশ তো অলরেডি আমার কাছ থেকে একবার জিজ্ঞাসাবাদ করেছে, আমি তো তাদের সব কিছু বলেও দিয়েছি, তো আবার আসলেন যে? দীপাকার বলে আমাদের প্রয়োজন আমরা হাজারবার আসবো। যেহেতু মার্ডারের আগের দিন জুয়েলের সাথে তুমিও তার বাংলোতে গিয়েছিলে, তাই তুমি হচ্ছে আমাদের মেন সাসপেক্ট। তো যা কিছু হয়েছিল প্রিয়া দীপাকারকেও সব কিছু বলতে শুরু করে। এখান থেকে আমরা জানতে পারি প্রিয়া হচ্ছে ছোটোখাটো একজন মডেল, কিন্তু কেরিয়ার একদমই ডাউন চলছে, কোনো রকমের একটা সুযোগের অপেক্ষায় আছে। একদিন তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে ক্রাউন প্লাজা বারের মধ্যে এরকম অনেক বড় একজন সেলিব্রিটি অর্থাৎ জুয়েল আসতে চলেছে। ওইখানে তারা ডান্সের একটা প্রোগ্রামের সুযোগও পেয়েছে। প্রিয়াকে তার বান্ধবীটা বলে ওইখানে পারফর্ম করার জন্য। যদি সেখানে এরকম বড় কোনো সেলিব্রিটি নজরে পড়ে যায় তাহলে লাইফ সেট হয়ে যেতে পারে, যার জন্য প্রিয়াও রাজি। তাই ওই দিন রাতে সে এই উদ্দেশ্যে ওই প্রোগ্রামে গিয়ে ডান্স পারফর্ম করে। এমনকি জুয়েলের মতো সেলিব্রিটির নজর তার উপর পড়েও ছিল। প্রিয়া তার বান্ধবীর সাহায্যে জুয়েলের সাথে মিটও করে, তবে প্রথম মিটে জুয়েলের বিহেভিয়ার তার তেমন একটা ভালো লাগে না, তাই প্রিয়া সেখান থেকে চলে যায়। প্রিয়া দীপাকারকে জাস্ট এতটুকু বলে মামলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু দীপাকার বলে আমার থেকে লুকিয়ে লাভ নেই, কারণ আমি অলরেডি দেখে নিয়েছি। ওই প্রোগ্রাম শেষে তুমি চলে আসার সময় বাইরে সিসিটিভি ফুটেজ আমি একটু করে তোমাকে দেখেছি, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল জুয়েলের সাথে কথা বলে তুমি তার গাড়িতে ওঠে তার সাথে গেছিলে। প্রিয়া তারপরও কোনো রকমের স্বীকার করতে চাইছে না। পরে দীপাকার যখন এক এক করে সব প্রমাণগুলো তার সামনে রাখতে শুরু করে তখন গিয়ে প্রিয়া সত্যিটা বলতে শুরু করে। ওই দিন পার্টি শেষে প্রিয়া বাইরে এসে ক্যাবের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে জুয়েল গাড়ি নিয়ে তার সামনে এসে হাজির। প্রিয়াকে বলতে শুরু করে আমার বাসায় ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে, তুমি চাইলে আমার সাথে আসতে পারো।
ওইখানে ইন্ডাস্ট্রির বড় বড় কিছু লোকও থাকবে, সবার সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্য প্রিয়া বলে এইমাত্র তো পার্টি একটা শেষ করলাম, আবার পার্টি? জুয়েল বলে অনেক বড় একজন ইনভেস্টর আসছে, পরিচয় করিয়ে দিব। যদি কপাল ভালো হয় তাহলে তোমার লাইফ সেট হয়ে যাবে। এখন প্রিয়াও এরকমের একটা সুযোগের অপেক্ষা করছে, তাই সে জুয়েলের কথায় তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জুয়েল প্রিয়াকে নিয়ে সোজা তার ফার্ম হাউসে সেইখানে চলে আসে। এসে ভিতরে ঢোকার আগেই জুয়েল তার ফার্ম হাউসের বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা ছিল ওটা অফ করে দেয়। এই ব্যাপারে প্রিয়া জিজ্ঞাসা করলে জুয়েল বলে, আমার শ্বশুর অনেক পাওয়ারফুল একজন লোক, সবসময় আমার উপর নজর রাখে। যদি পরবর্তীতে জানতে পারে আমি একটা মেয়েকে নিয়ে ফার্ম হাউসে এসেছি তাহলে বুঝতে তো পারছো কি হবে। ভয় পেও না, জাস্ট সিকিউরিটি পারপাসের জন্য অফ করেছি বলে গেট খুলে তারা ভিতরে প্রবেশ করে। তবে ভিতরে ঢুকতে আবারও প্রিয়ার প্রশ্ন, জুয়েল যে তাকে বলল যে এখানে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে, এখানে তারা দুজন ছাড়া তো আর কেউই নেই। জুয়েল তো হেসে হেসে প্রিয়াকে নয়ছয় বুঝিয়ে চলেছে। তবে জুয়েলের আসল মতলব বুঝতে প্রিয়ারও বেশিক্ষণ সময় লাগে না। তাই প্রিয়া তার সিকিউরিটির জন্য কি করে, ভিতরে এসে জুয়েলকে ইচ্ছা মতো লাল পানি খাইয়ে একেবারে টাল্লি করে দেয়, মানে যাকে বলা যায় পুরাই বেহুশ, যাতে করে সে প্রিয়ার সাথে কিছু করতে না পারে। এরপর প্রিয়া জুয়েলকে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপর প্রিয়া পুরোপুরি সেফ ছিল। আর এত রাত হয়ে গেছিল যে সে বাসায় যাওয়ার জন্য কোনো গাড়িও পাবে না। তাই 2-3 ঘন্টা যাচ্ছিল, প্রিয়া কোনো রকমের রাতটা ওইখানে একটা রুমে পার করে দেয়। এরপর সকালের আলো ফুটা মাত্র সে সেখান থেকে চলে আসে। জুয়েলকে ঘুম থেকে ডাকবে তো দূরের কথা, তার সেদিকে আর যায়ওনি। প্রিয়া এই কথা আগে বলেনি, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না, সবাই উল্টো তার উপরে সন্দেহ করবে। এই জন্যই দীপাকারকে বলে, স্যার এটাই সত্য, এছাড়া কি হয়েছিল না হয়েছিল এসব আমি আর কিছু জানি না। সব কিছু শোনার পর দীপাকারও তাকে জিজ্ঞাসা করে যখন সে সেইখান থেকে চলে আসছিল তখন সন্দেহজনক কাউকে অথবা কোনো গাড়ি বা এরকম কিছু দেখেছিল নাকি। প্রিয়াও বলে, না স্যার, তখন একদম সকাল ছিল বিদায় কোনো মানুষজন ছিল না। দীপাকার বলে, মন দিয়ে শোনো, তোমার প্রত্যেকটা ইনফরমেশন কিলারকে ধরতে এবং এই কেসটা সলভ করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে ততক্ষণ তুমি আমাদের মেন সাসপেক্ট, সো আমাকে না বলে কোথাও যেতে পারবে না। এরই সাথে আমি আমার কনস্টেবল রবিকে তোমার সিকিউরিটির জন্য এখানে পাঠাবো। এইসব বলে দীপাকার সেখান থেকে চলে আসে। সিন চলে আসে আরোক্রিয়া রাজদের একটা কোম্পানি মিটিংয়ে। আরোক্রিয়া রাজদের উপর কোম্পানির বোর্ড মেম্বাররা সবাই মিলে এই মিটিংটাই করছে। জুয়েল তো মারা গেছে, কিন্তু এখন তার জায়গা তো অন্য কাউকে নিতে হবে, তাই না? সো জায়গাটা কাকে দেওয়া যায়? অবশ্য মেম্বারদের মধ্যে জেমস নামের এই লোকটার দিকে তাকাতে বোঝা যায় এ যেন শিউলি ধরে নিয়েছে জুয়েলের পজিশনটা সেই পাবে। কিন্তু না, তার ধারণা ভুল, কারণ আরোক্রিয়া রাজরা তার মেয়ে আনিতাকেই কোম্পানির পরবর্তী সিইও ঘোষণা করে দেয়। আনিতাকে কোম্পানির মেন করে জেমসকে করা হয় আনিতার সহকারী, যা দেখে জেমসের তো মাথায় হাত। আনিতা অবশ্য এসবে একদম ইন্টারেস্টেড না, তারপরও কেয়ার করার দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে পালন তো করতেই হবে। পরবর্তী সিনে দেখা যায় জেমস তাদের কোম্পানির বোর্ড মেম্বার একজনের সাথে কথা বলছিল। বলছে, সারা বছরই কোম্পানির জন্য পাগলের মতো খেটে গেছি, কিন্তু আজ যখন সময় আসলো তখন তারা পজিশনটা দিয়ে দিল নিজেদের আপনকেই। কেন আমি কি সেই পজিশনের জন্য যোগ্য না? লোকটা জেমসকে বলে, এক কাজ করতে পারো, লাইন ক্লিয়ার আছে, আনিতাকে পটিয়ে নাও। জেমস বলে, বাপরে বাপ, এত বড় বিপদ আমি নিজেকে জীবনও ফেলতে পারবো না। দেখলে না যে তাকে বিয়ে করেছে সে কোনো না কোনোভাবে মাসুল দিতে হচ্ছে। প্রথম স্বামীর সাথে তো ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন জুয়েলের কি ভয়াবহ মার্ডার। এই লিস্টের 3 নাম্বার আমি নিজেকে সামিল করে নিজেকে বিপদে ফেলতে চাই না। এটা করা ছাড়া কিভাবে পজিশনটা হাসিল করতে হয় তা আমার ভালো করে জানাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি কোম্পানির পজিশন হাসিল করতে জেমস আরোক্রিয়া রাজদের সাথে থেকেই তাদের বিরুদ্ধে চাল চালছে। সিন চলে যায় পরবর্তী দিন সোজা আনিতার মেয়ে অ্যান্ড্রিয়ার স্কুলে। সেইখানে আনিতা অ্যান্ড্রিয়াকে স্কুল থেকে নেওয়ার জন্য এসেছিল। এখন আনিতাকে দেখা মাত্র স্কুলের সিকিউরিটি গার্ড দৌড়ে গিয়ে তাকে বলে, ম্যাডাম অ্যান্ড্রিয়াকে তো অলরেডি আপনার ড্রাইভার এসে নিয়ে গেছে। এটা শুনে আনিতা বলে, আমার ড্রাইভার? কি বলছেন কি এসব? আমি তো কাউকে পাঠাইনি। ওয়াচম্যান বলে, না ম্যাডাম, আপনাদের পরিচিত বলেছে, একই রকমের গাড়ি নিয়ে এসেছিল, সাথে অ্যান্ড্রিয়াও বলেছে সে ওনাকে চেনে, এই জন্য তো আমি যেতে দিয়েছি। এইসব শুনে আনিতা প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। কে নিয়ে গেল অ্যান্ড্রিয়াকে? কান্না করতে করতে তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে তার বাবাকে কল করে সব কিছু জানাই। শুনে আরোক্রিয়া রাজু প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। এই সুযোগে জেমস বলে, স্যার আপনি যান, এখানে অফিসের সব কিছু আমি দেখে নিব। মানে সব কিছু ধীরে ধীরে সে তার হাত করে নিচ্ছে। এইদিকে আনিতা এখন কি করবে, কোথায় যাবে কিছু বুঝে উঠতে পারছে না। তাদের ধারণা কেউ অ্যান্ড্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আনিতা সন্দেহ করে তার প্রথম স্বামী ওই স্টিফেনকে কল দেয়। বলতে শুরু করে, তোমাকে কতবার বলেছি আমার মেয়ে থেকে দূরে থাকো, কেন নিয়ে গেছো তাকে, এক্ষুনি এনে দাও। এইসব শুনে স্টিফেনের মাথায় তো কিছু ঢুকে না। আনিতা এসব কি বলছে? অ্যান্ড্রিয়াকে সে কখন আনলো আবার? এইদিকে আনিতা কান্না করে করে তাকে রিকোয়েস্ট করে চলেছে। আর এসবের মধ্যে গাড়ির উপর থেকে আনিতার ফোকাস সরে যায়, যার ফলে এখানে তার গাড়ির ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। পরবর্তী সিনে তার চোখ খুলে সোজা হসপিটালে।
হুঁশে আসতে আনিতা তার মেয়ের জন্য কান্নাকাটি করতে শুরু করে দেয়, কারণ প্রায় রাত হয়ে যাচ্ছে, এখনও এন্ডিয়াকে পাওয়া যায়নি। আনিতাদের বাসার কাজের ওই মহিলা কল্যাণী, সে আনিতাকে সান্ত্বনা দিচ্ছে, ম্যাডাম আমাদের ইন্ডিয়া জলদি ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না, আমাদের ইন্ডিয়ার কিছু হবে না। দুজনে কান্নায় ভেঙে পড়েছে। কল্যাণী ইন্ডিয়াকে তার মেয়ের মতো ভালোবাসে, স্নেহ করে। এইসবের ফলে আরোগ্যা রাজু পুরোপুরি ভেঙে পড়েছিল। পুলিশ অফিসার রাজেন্দ্রকে ডেকে তাড়াতাড়ি ইন্ডিয়ার তালাশ করতে বলছে। এসব নিয়ে যখন তারা কথাবার্তা বলছিল কি, তখন দেখা যায় ইন্ডিয়া এসে হাজির। আরোগ্যা রাজ তাড়াতাড়ি তাকে বুকে জড়িয়ে নেয়, জিজ্ঞাসা করে কোথায় চলে গেছিলে। ইন্ডিয়া বলে একটা আঙ্কেল এসেছিল, বাবার নাকি অনেক পুরনো একজন বন্ধু, ওনার সাথে নিয়ে গেছে। সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক এনজয় করেছি। রাজেন্দ্র ইন্ডিয়াকে একটু চোখ রাঙিয়ে বলে, তোমার এরকম কাউকে না বলে অচেনা কারোর সাথে যাওয়া কি ঠিক হয়েছে? এদিকে দেখো, সবাই তোমার জন্য কত টেনশন করছে। এখন একে তো বাসায় পুলিশ দেখে ইন্ডিয়া ভয় পাচ্ছিল, উপর থেকে রাজেন্দ্রার এরকম জিজ্ঞাসা করায় সে আরও ভয় পেয়ে যায়। তাই আরও ক্রিয়ারাজ তাড়াতাড়ি ইন্ডিয়াকে ভিতরে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। এখান থেকে সিন একটু করে ফরেন্সিক ল্যাবে চলে আসে, যেখানে দেখা যায় ওই ডক্টররা দিবাকারের কথা মতো ও চুলটা ডিএনএ স্যাম্পল থেকে সাসপেক্টের একটা ফেস বানানোর চেষ্টা করছে। ধাপে ধাপে অনেক লম্বা একটা প্রসেস করার পর ফাইনালি তার ডিএনএ স্যাম্পলের সাথে ম্যাচিং করে সাসপেক্টের এরকম একটা ফেস বানিয়ে নেয়, যেটা দেখতে হুবহু এই লোকটার মতো। রবি অবশ্য দিবাকারকে জিজ্ঞাসা করে যে স্যার, তাহলে এই হচ্ছে এখন আমাদের মেন সাসপেক্ট, তাই তো? দিবাকার বলে, ওইখানে শুধুমাত্র তার চুল পাওয়া গেছে বিদায় আমরা এটা শিওর দিয়ে বলতে পারি না যে এই কিলার। হতে পারে এই লোকটা অন্য কোনো দিন সেখানে গেছে আর তার চুলটা সেখানে পড়েছে, কিন্তু তারপরে এখন আমাদের পুরোপুরি নজর এই লোকটা কে তাকে খুঁজে বের করার উপরে থাকবে। আর সেটাও এমনভাবে করতে হবে যেন সে ঠের না পায়, যদি ঠের পায় তাহলে সে সচেতন হয়ে যাবে। এসব বলে দিবাকার রবিকে ফাইলটা দিয়ে কাজে লাগিয়ে দেয় লোকটাকে খুঁজে বের করার জন্য। সিন চলে যায় রাতে নন্দিনী নামের ওই ইউটিউবার মেয়েটার উপর, যাকে আমরা শুরুতে দেখেছিলাম না, জুয়েলের মার্ডারের পর তার নিউজটা কভার করছিল। নন্দিনী তার স্কুটি করে কোথা থেকে ফিরছে, নির্জন রাস্তা দিয়ে একটু দূর আসার পরে সে দেখে কেউ একজন বাইকে করে অনেকক্ষণ যাবত তাকে ফলো করছে। নন্দিনী বিষয়টা গড়বড় দেখে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাইকে করে আসা লোকটা নন্দিনীর গলায় পেঁচানো ওড়নাটা ধরে টান দিয়ে তাকে তার স্কুটি থেকে ফেলে ওইভাবে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। আর এভাবে টেনে হিঁচড়ে সে তাকে কিছু দূর সামনে নিয়ে গিয়ে পিলারের সাথে ধাক্কা খাইয়ে জায়গায় জানে মেরে দেয়। এমনভাবে সে নন্দিনীকে মারে দেখে যেন মনে হয় এটা অ্যাক্সিডেন্ট। এইখানে আমরা একটু করে কিলারের চেহারাও দেখতে পাই, যা দেখে আমাদের বুঝতে আর দেরি হয় না এই কিলার অন্য কেউ নয়, চুল থেকে দিবাকাটার যে সাসপেক্টের ফেস বানিয়েছে সেই। সিন কাট হয়ে চলে যায় কিছুক্ষণ পর মর্চুরিতে, যেখানে নন্দিনীর লাশটা রাখা হয়েছিল। খবর পেয়ে দিবাকার এসে নন্দিনীর লাশটাকে ভালো করে চেক করছে। অবশ্য সবাই ধরে নিয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু দিবাকারের সন্দেহ অন্য কিছুই, যার ব্যাপারে রবি তাকে জিজ্ঞাসা করলে দিবাকার রবিকে একটা ভিডিও দেখাতে শুরু করে, যে ভিডিওটা ছিল এই ইউটিউবার নন্দিনীরই। নন্দিনী একজন ক্রাইম জার্নালিস্টের মতো জুয়েলের মার্ডার কেসটা নিয়ে তার মতো করে ইনভেস্টিগেশন করছিল, আর যা যা প্রমাণ পাচ্ছিল সব কিছু তার ইউটিউব চ্যানেলে আপলোডও করছিল। নন্দিনী ভিডিও থেকে পাওয়া কিছু ইনফরমেশন দিবাকারকে গেছে সাহায্য করতে পারে বিদায় সে বেশ কিছুদিন ধরে তার ভিডিওগুলো ফলো করছে। আর নন্দিনী তার শেষ ভিডিওতে জুয়েলের মার্ডার রিলেটেড বেশ কিছু ইনফরমেশন শেয়ার করে। ধীরে ধীরে সে কেসটার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা হয়তো কিলারের চোখে পড়েছে। এই জন্য তারা নন্দিনীকে শেষ করে দিয়েছে দিবাকারের এইটাই সন্দেহ। দিবাকার রবিকে বলে নন্দিনীর রিলেটিভ, তার বন্ধু বান্ধব সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে, দেখতে এই রিলেটেড কোনো ইনফরমেশন পায় কিনা। বলে ওই দিন রাতে দিবাকার রবিকে প্রিয়ার সিকিউরিটির জন্য প্রিয়ার বাসায় পাঠিয়ে দেয়, কারণ যেহেতু কিলার এখন এই কেসের সাথে কেউ জড়িত থাকলে তাকে শেষ করে দিচ্ছে, তাই নন্দিনীর লাইফও বিপদ আছে। যাই হোক, রবি ভিতরে এসে বসে সিকিউরিটি দিচ্ছিল। প্রিয়া তার জন্য পানি নিয়ে আসলে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে রবির হাত থেকে তার ফাইলটা পড়ে যায়। প্রিয়া কাগজপত্রগুলো তুলে দিতে গিয়ে ওই সাসপেক্টের ফটোটা দেখতে পায়, অর্থাৎ যেটা দিবাকারা চুলের স্যাম্পল থেকে বানিয়েছিল। এখন ফটোটা দেখা মাত্রই প্রিয়ার কিছু একটা মনে পড়ে, রবিকে বলে এই লোকটাকে তো আমি দেখেছি। সাথে সাথে দিবাকারকে কল করে নিয়ে আসা হয়, আর প্রিয়া লোকটাকে কীভাবে কোথায় দেখেছে সব কিছু বলতে শুরু করে। যেমনটা আমরা জানি, ফিনান্সিয়ালি প্রিয়ার অবস্থা অনেক খারাপ, তাই সে তার বন্ধুবান্ধব যাকে যেখানে পারে সবাইকে বলে রেখেছিল কোনো একটা কাজ পেলে যেন তাকে জানায়। আশ্বিনী নামের প্রিয়ার এক বান্ধবী একদিন, তারিখটা হচ্ছে 5 এপ্রিল, তাকে এখানে কোবালামের একটা রেজর্টে একটা পার্টিতে নিয়ে যায়। ওইখানে তাদের গ্রুপের আরও কিছু মডেল থাকবে, তাদের সাথে প্রিয়াকে একটু ডান্স পারফর্ম করতে হবে। এখন টাকার জন্য প্রিয়া তার বান্ধবী আশ্বিনীর কথা মতো সেইখানে যায়, আর পার্টিতে তারা সবাই মিলে জবরদস্ত ডান্স পারফর্ম করে। এরপর প্রোগ্রাম শেষে প্রিয়া যখন সেখান থেকে বের হয়, তখনই গাড়িতে করে তার সামনে এই লোকটা এসে হাজির, অর্থাৎ স্কেচে থাকা লোকটা। এসে গাড়ি দাঁড় করে এসে প্রিয়াকে বলতে শুরু করে যে তোমার দাম কত, চলো আমার সাথে। প্রিয়া তো বুঝে যায় এর উদ্দেশ্য কী, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়, কিন্তু ভেতর থেকে বলতেই থাকে আরে ভাও কেন দেখাচ্ছ,
আমি জানি তোমাদের এখানে কি জন্য পাঠিয়েছে, এই কাজের জন্য তো পাঠিয়েছে। এরকম বলে চিৎকার করতে করতে সে একটু সামনে গিয়ে প্রিয়াদের গ্রুপেরই অন্য একটা মেয়ের সাথে গিয়ে কথা বলতে শুরু করে। প্রিয়া তো মেয়েটাকে চেনে না, কিন্তু সেও একটু আগে তাদের দলে তার সাথে ডান্স পারফর্ম করেছিল, অর্থাৎ একই দলেরই। যে মেয়েটাই লোকটার সাথে কথা বলা মাত্রই কোনো সংকোচ ছাড়াই তার গাড়িতে উঠে তার সাথে চলে যায়। ব্যাস এতটুকুই। ওই দিনই প্রিয়া লোকটাকে সেখানে দেখেছিল। এইসব কিছু শোনার পর দিবাকর প্রিয়ার কাছ থেকে তার ওই বান্ধবীটার, অর্থাৎ প্রিয়াদেরকে যে ওইখানে পাঠিয়েছিল, তার অ্যাড্রেস এবং তার ডিটেলস কালেক্ট করে পরবর্তী সিনেই তার কাছে গিয়ে হাজির। এসে তাকে একদম স্ট্রেটলি ধরে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে বলো, যে 5 এপ্রিল ওই দিন রেজর্টের ওই প্রোগ্রামে তুমি নন্দিনীর সাথে আর কোন কোন মেয়েকে পাঠিয়েছিলে। দিবাকর এমনভাবে তাকে ধরে এ কোনো হুঁশিয়ারি করারও সাহস পাবে না, তাই সে সব কিছু বলতে শুরু করে। বলে এরকম প্রোগ্রাম নিয়ে আমি আমার মেয়েদেরকে তো পাঠাই, কিন্তু তাদের মধ্যে থেকে সবাই কাস্টমারের সাথে যায় না, শুধুমাত্র দুজনই যায়। একজন হচ্ছে রোজি, আরেকজন হচ্ছে লিন্ডা। মানে কীরকম কাস্টমারের সাথে কোথায় যায় ওটা তো বুঝতে পারছেন। এসবের ফাঁকে ওই ধান্দাটা আর কি। কিন্তু এখন কথা হচ্ছে দিবাকর রোজি এবং লিন্ডার মধ্যে। রোজিকে হাজির করতে পারলেও লিন্ডার নাকি অনেকদিন ধরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এরা ফেঁসে যাওয়ার ভয়ে এ ব্যাপারে কাউকে কিছু জানায়নি, এমনকি লিন্ডার নামে থানায় কোনো মিসিং কমপ্লেনও দেয়নি। কমপ্লেন দিতে গেলে তো ওই ধান্দাটার অপরাধে ফেঁসে যাবে, এজন্য তারা চুপ মেরে বসেছিল। এখন এই লিন্ডা যেহেতু শেষবার ওই কিলার সাথে গেছিল, তাই দিবাকর লিন্ডার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে দেয়। আর খোঁজ নিয়ে তার ব্যাপারে কিছু তথ্য কালেক্ট করে পরবর্তী সিনে রাজেন্দ্রের সাথে সে দেখা করে তাকে সব কিছু বলতে শুরু করে। দিবাকর এই লিন্ডার মোবাইল লোকেশন চেক করে দেখতে পেয়েছে তার মোবাইল শেষবার কোন লোকেশনে অন হয়েছিল, কোন লোকেশনে অফ হয়েছিল। সোলিং কার্নালোর নামের কোনো একটা লোকেশনে লিন্ডার মোবাইল শেষবার সুইচ অফ করা হয়েছে, তাও আবার ওই দিন যেদিন সে ওই কিলারটার সাথে গেছিল। এই লোকেশনের আশেপাশে কিছু না কিছু একটা পাওয়া যাবে, তাই দিবাকর রবিকে কাজে লাগিয়ে দেয় সোলিং কার্নালোরের খোঁজ খবর নিতে। এরই সাথে দিবাকর এই সাসপেক্টকে ধরার জন্য আরও একটা প্ল্যান বানাচ্ছে, যেটা হচ্ছে এ যেহেতু ওই রেজর্টে আসা যাওয়া করে আর প্রিয়া তাকে দেখেছিল, তাই তারা প্রিয়াকে চারা বানিয়ে একে ওই রেজর্টের পাব থেকে ধরার চেষ্টা করবে। কারণ হতে পারে ওই রেজর্টের পাবটা তার ফেভারিট জায়গা, তাই সেইখানে আবার ওইরকম একটা ডান্স প্রোগ্রাম হলে ওইটা দেখার জন্য সে নিশ্চয়ই সেইখানে আসবেই। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। রবি তাড়াহুড়ো করে দিবাকরকে কল করে বলছে, স্যার একটা খারাপ সংবাদ আছে, আপনার কথা মতো সোলিং কার্নালোরের তল্লাশি নিয়েছি, আর এখানে একটা জঙ্গল থেকে আমরা লিন্ডার ডেড বডি খুঁজে পেয়েছি। শুধু তাই নয় স্যার, সেখানে লিন্ডার বডির পাশে আরও একটা মেয়ের বডিও পাওয়া গেছে। সে দ্বিতীয় বডিটার একটা পার্স ব্যাগ এবং আইডি কার্ডও সেখানে পাওয়া গেছে। আপনি মনে করে একটু বলতে পারবেন আদিয়া ম্যাডাম মিসিং হওয়ার আগে কোন কালার ড্রেস পরেছিল? এটা শোনা মাত্রই দিবাকরের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। রবিকে বলে, কেন জিজ্ঞাসা করছো এরকমটা? রবি বলে, স্যার আর্জেন্টলি আপনাকে এখানে একটু আসতে হবে, কারণ পার্স ব্যাগ এবং আইডি কার্ডটা অন্য কারো নয়, এটা আমাদের আদিয়া ম্যাডামেরই। তাই ধারণা করা হচ্ছে দ্বিতীয় বডিটা আমাদের আদিয়া ম্যাডামের। এটা শোনা মাত্রই দিবাকরের গলা শূন্য হয়ে আসে। সাথে সাথে সোলিং কার্নালোরের ওই লোকেশনে ছুটে যায় যেখানে বডিগুলো পাওয়া গেছিল। এসে দেখে জঙ্গলের ভিতর এ জায়গা থেকে তাদের বডিগুলো উদ্ধার করা হয়েছিল, আর বডিটারও এমন অবস্থা করা হয়েছে চেহারা দেখে চেনার কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, হাতের আঙ্গুলে থাকা রিং এবং গায়ের কাপড়টা দেখেই দিবাকর পাগলের মতো করতে শুরু করে, যার অর্থ তারা যে আদিয়ার কথা বলছে এটা সেই আদিয়ারই বডি। দিবাকর আদিয়ার নাম ধরে ডাকতে রাখতে ওইখানে বসে অজোরে কান্না করতে শুরু করে দেয়। এখন সবার মনে একটা প্রশ্ন নিশ্চয় আসছে, কে আদিয়া, দিবাকরের সাথে তার কি সম্পর্ক? এই সবগুলো প্রশ্নের উত্তর একটু পরে গিয়ে পেয়ে যাব। যে আদিয়াদের বডিগুলো সেখান থেকে নিয়ে আসা হয়। রবি দিবাকরকে বলে, স্যার আমাদের এখন শুধু একটাই ভরসা, আদিয়া ম্যাডামের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে দেখা, তারপরে গিয়ে সব কনফিউশন দূর হয়ে যাবে। এরই মাঝে খবর পেয়ে সেখানে প্রিয়া এসে হাজির। এদিকে আদিয়া নামের সেই মেয়েটার রিলেটিভ তার খালা এবং তার ছোট ভাই বডিটা আইডেন্টিফাই করে বের হয়েছে। আদিয়ার খালা তো দিবাকরকে বলছে এটা আদিয়ারই বডি, কিন্তু আদিয়ার ছোট ভাই কিছুতে এটা মানতে রাজি না। সে একদম 100% শিওর দিয়ে দিবাকরকে বলে যে আঙ্কেল, এটা আমার বোন হতে পারে না, আপনি তো তাকে ভালো করে চেনেন, আমি শিওর এটা আমার বোন না, এটা অন্য কেউ। এইসব বলে কান্না করতে করতে তারা সেখান থেকে চলে যায়। দিবাকরের মন বলছে এটা আদিয়া না, কিন্তু যে প্রমাণগুলো পেয়েছে সেগুলো তো নজর আন্দাজ করা যাচ্ছে না। আর তাছাড়াও বডিটা যদি আদিয়ারই না হয় তাহলে কার হতে পারে? কেসটা দিবাকর যতটা সহজ মনে করেছিল ধীরে ধীরে তত জটিলের দিকে যাচ্ছে। তবে এই জটিলকে সহজ করার তাদের কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে এই সাসপেক্ট অর্থাৎ কিলারকে খুঁজে বের করা, আর দিবাকর সেটা করে ছাড়বে। এসব কিছু দেখে প্রিয়া রবিকে জিজ্ঞাসা করে, এ আদিয়াটা আসলে কে, দিবাকরের সাথে তার কি সম্পর্ক, কেনই বা দিবাকর কেসটা নিয়ে এতই মরিয়া হয়ে উঠেছে? রবি বলতে শুরু করে, এ আদিয়া ম্যাডাম হচ্ছে দিবাকর স্যারের ফিয়ন্সে। আজ থেকে কিছু মাস আগে স্যারের সাথে আদিয়া ম্যাডামের এঙ্গেজমেন্ট হয়েছিল।
এঙ্গেজমেন্টের কিছুদিন যেতে না যেতেই একদিন হুট করে আদ্যা ম্যাডাম কোথায় মিসিং হয়ে যায়। তারপর থেকে স্যার আদ্যা ম্যাডামের তালাশ করছে। সিন আমাদের কিছু মাস আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় সব কিছু দেখানোর জন্য। এইটাই হচ্ছে আদ্যা। পরিবারে তার আপন বলতে শুধু তার একটা খালা আর তার ছোট ভাই। আদ্যা কোনো একটা কোম্পানিতে জব করে। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই বিয়ে করানোর জন্য তার খালা তার পিছনে লেগেছে। তবে আদ্যার কথা সে কোনো বিয়ে শাদী করতে চাচ্ছে না। আগে সে তার ভাইকে বড় করে মানুষের মতো মানুষ করবে, তারপরে নাকি দেখা যাবে। খালা বলে, হ্যাঁ ততদিন বসে থাক, ততদিনে যখন আমার মতো বুড়ি হয়ে যাবি তখন আর কে বিয়ে করবে। শুন না মা, শেষবারের মতো আমার কথা ধর। ছেলেটা অনেক ভালো, পুলিশে চাকরি করে, অনেক বড় একজন অফিসার। আগামীকাল আমি তাদের বাসায় ডাকছি, সেজে গুজে রেডি থাকবি তুই, এটাই ফাইনাল। তো পরবর্তী সিনে আমরা দেখি আদ্যাকে যে ছেলেটা দেখতে এসেছে সেটা অন্য কেউ নয়, সেটা ছিল দিবাকার। দুই ফ্যামিলি একসাথে বসে চা নাস্তা খাওয়ার পর আদ্যা এবং দিবাকারকে কথা বলার জন্য সময় দেওয়া হয়। তো সুযোগ বুঝে আদ্যা দিবাকারকে বলতে শুরু করে যে আমি না এখনও বিয়ে করার জন্য প্রস্তুত না, এইসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। দিবাকার বলে, কেন, আমি কি দেখতে অতটাই খারাপ? আদ্যা বলে, না না, তেমন কোনো বিষয় না, আপনি দেখতে অবশ্য পর্যাপ্ত পরিমাণ হ্যান্ডসাম আছেন। তো বিয়ে করতে না চাওয়ার পিছনে আমার অন্য কোনো কারণ, দয়া করে আবার কারণটা জিজ্ঞাসা করবেন না প্লিজ। আপনি যদি এখন বাইরে গিয়ে না বলে দেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আদ্যার রিকোয়েস্ট শুনে দিবাকারও তাকে আর না করতে পারে না। দিবাকারা সেখান থেকে চলে আসে। পরবর্তী সিন একটু করে পুলিশ স্টেশন, দিবাকার এবং তার টিমের উপর। রবিও দিবাকারের টিমেই। এই কিছুদিন আগে দিবাকার এবং তার টিম মিলে পালানি নামের অনেক বড় একজন ক্রিমিনালকে গ্রেপ্তার করেছে। তো দিবাকার রবিকে বলছে, কী রে রবি, টেনশনের মধ্যে আসো দেখি, কোনো পালানির হুমকি টুমকি শুনে ভয় পেয়ে গেলে নাকি? রবি বলে, না না স্যার, এইসব আবার কে ভয় পাচ্ছে? আমি আছি আমার বউ এবং পরিবারের জ্বালাই, এই ছোটোখাটো হুমকি ধুমকিতে ভয় পাওয়ার সময় আছে? আপনি বলুন, আপনি তো কালকে মেয়ে দেখতে গেছিলেন, কি ব্যাপার, ঘটনা কি হয়েছে জানাননি যে? দিবাকার বলে, কি আর বলবো, সে নাকি বিয়ে করার জন্য এখনও ইন্টারেস্টেড না। রবি বলে, স্যার আপনি যখন মেয়েটার ডিটেলস আমাকে দিয়েছিলেন আমি তার ব্যাপারে একটু খোঁজখবর নিয়েছিলাম, আর যেটা জানতে পেরেছি ওইটা তো আমাকে একদমই অবাক করে দিয়েছে, কারণ তার ক্ষেত্রে আপনার মতোই সেম কেস। কিছু বছর আগে একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের কয়েকদিন আগে ছেলেটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার পর থেকে সে বিয়ে করার জন্য আর রাজি না। যতগুলো সম্বন্ধ যায় সবগুলো রিজেক্ট করে দেয়। এখান থেকে রবির কথা শুনে আমরা জানতে পারি কিছু বছর আগে দিবাকারেরও একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, আর সেমভাবে একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। এরপর থেকে দিবাকার অবশ্য বিয়ে করার জন্য পিছপা। তবে যখন আদ্যাকে প্রথমবার দেখে তখন তার মনের মধ্যে একটু লাড্ডু তো ফুটে, তাই এখন তার মিশন হচ্ছে যে কোনোভাবে আদ্যাকে পটানো। ব্যাস, পরবর্তী সিন থেকে দিবাকার আদ্যাকে ফলো করতে শুরু করে দেয়। আদ্যা কোনো রেস্টুরেন্টে গেলে দিবাকারও তার পিছন পিছন সেইখানে যায়, তাকে সামনে বসিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। দিবাকার আদ্যাকে অনেক সুন্দর করে বলে যে আমরা কি কোনোভাবে এক হওয়া যায় না? আদ্যা অবশ্য নানাকুচ করছেই। দিবাকার বলে, আমি জানি কেন তুমি বিয়ে করতে চাচ্ছ না। আজ থেকে 1-2 বছর আগে তোমার মতো ঠিক আমার চিত্রা নামের একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট চিত্রাকে আমার থেকে দূরে নিয়ে যায়। এরপর থেকে আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যাকে একবার বউ হিসেবে ধরে নিয়েছি তার জায়গায় অন্য কাউকে জায়গা দিব না। কিন্তু তোমাকে প্রথম দেখাতে আমার মনে হলো যেন আমি আমার চিত্রাকে আবারও ফিরে পেতে চলেছি। যে জিনিসটা আমাদের লাইফ থেকে চলে গেছে ওইটা নিয়ে মন খারাপ করে সেইখানে বসে থাকলে জীবন চলবে না, বরঞ্চ সব কিছু ভুলে নিজেকে সামলে আবারও সামনের দিকে এগিয়ে যেতে হবে। এভাবে দিবাকার আদ্যাকে সব কিছু অনেক ভালো করে বোঝায়। আর দিবাকারের কথাবার্তা শুনে আদ্যারও কেমন যেন ভালো লাগতে শুরু করেছে। ব্যাস, তারপর থেকে কি আর ধীরে ধীরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতে শুরু করে। একজন একজনের কাছে এসে আরও ক্লোজ হয়ে একজন একজনকে বুঝতে শুরু করে। সুন্দর একটা গান শুরু হয়, যে গানে গানে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে যায়। মানে দুজনেই একজন একজনকে পছন্দ করে নিয়েছে, বিয়ে কনফার্ম। আদ্যার ছোট ভাই, তার খালা, দুজনের পরিবারই তো অনেক হ্যাপি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। এরপর একদিন দিবাকার আদ্যাকে একটা রেস্টুরেন্টে ডাকে, বসে দুজনের সাথে কিছু খাওয়া দাওয়া করবে আর কথাবার্তা বলবে আর কি। আদ্যা আসতে একটু লেট করে ফেলেছে বিদায়। আসামাত্র দিবাকারকে অনেক সরি বলছিল, বলছে অফিসে কাজের এত প্রেশার, আসতে একটু লেট হয়ে গেছে। তাছাড়াও একটা বিষয় নিয়ে আমার অনেক ভাবনা চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের অফিসে কোনো কিছু একটা গড়বড় চলছে। আমি আমাদের অফিসে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা সামলাই, কিন্তু কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আমার আশেপাশে কোনো একটা গড়বড় চলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। এভাবে আদ্যা দিবাকারকে এসব বলছিল। আর এখানে আমাদের দেখানো হয় আদ্যা অন্য কোথাও না, বরঞ্চ ওই জুয়েলদের কোম্পানিতে জব করত, আর তার বস ছিল জুয়েল। ওই দিন জুয়েল আদ্যাকে ডেকে বলছে, আদ্যা তোমাকে ডাকার কারণ হচ্ছে তুমি তো আমার ব্যাপারে ভালো করে জানো আমি একটা সমস্যার মধ্যে পড়ছি। জানতে পেরেছি আমাদের অফিসে একটা রেট হতে চলেছে, এই জন্য আনওয়ান্টেড কিছু ডকুমেন্ট আমি ছিঁড়ে পরিষ্কার করে ফেলছি।
আদ্যা বলে, কিন্তু স্যার আমরা তো আমাদের ডকুমেন্ট সব কিছু ক্লিয়ার রেখেছি, আর টাইম মতো ট্যাক্স থেকে শুরু করে সব কিছু তো দিচ্ছি, তাহলে রেট হলেও এত ভয় পাওয়ার কি আছে? জুয়েল আদ্যাকে অনেক ইমোশনাল হয়ে বলছে, বুঝতে পারছি না আদ্যা, কেউ আমার পিছনে লেগেছে, আমার পরিবারের কেউ নাকি অন্য কেউ, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কার ওপর যে ভরসা করব এটা বুঝতে পারছি না। একমাত্র তুমি ছাড়া এখন আমার ভরসা করার মতো আর কেউই নেই। এভাবে জুয়েল আদ্যাকে কিছু একটা বলতে শুরু করে, যেগুলো আদ্যা টেনশন করে করে দিবাকারকে বলছে। কিন্তু জুয়েল তার উপর অনেক ভরসা করে তার কথাগুলো বলেছিল, তাই আদ্যাও জুয়েলের ভরসা ভেঙে যাবে, এই জন্য সব কিছু দিবাকারকে বলতে পারে না। বলে, সরি দিবাকার, অফিসের টেনশন অফিসেই, সে আমার উপর ভরসা করে কথাগুলো বলেছে, তুমি কিছু মনে করো না। দিবাকার বলে, সমস্যা নেই, কিন্তু যদি এইসবের কারণে তুমি কোনো সমস্যার মধ্যে পড়ো তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। যাই হোক, এখন এসব টেনশন সাইডে রেখে দেখি এদিকে আসো। এভাবে দুজন আবারও হাসি খুশি কথা বলতে শুরু করে। এ মাসের 31 তারিখ তারা তাদের বিয়েটা ফাইনাল করেছে, কিন্তু ওই দিনই রাত হতেই দিবাকারের চেহারা থেকে তার হাসি উধাও হয়ে যায়। যখন আদ্যার খালা দিবাকারকে কল করে এটা জানায় যে আদ্যা এখনও বাসায় আসেনি, কল করছি তাকে কিন্তু কলেও পাচ্ছি না। এরকমটা আগে কোনোদিন হয়নি। সাথে সাথে দিবাকারও পাগলের মতো আদ্যাকে দিক সেদিক খুঁজতে শুরু করে দেয়। দিবাকারের টেনশন আরও বেড়ে যায় যখন দেখে রাস্তার পাশে এক জায়গায় আদ্যার স্কুটিটা পড়েছিল। পুরো রাত অনেক খোঁজাখুঁজি করার পরও আদ্যার কোনো হদিস পাওয়া যায় না। এর সাথে আদ্যার রুমে কয়েকজন ঢুকে পুরো রুমটা তছনছ করে গেছে, দেখে বোঝা যাচ্ছিল সে এখানে কিছু একটা খুঁজেছে। আবার একই দিনে দিবাকার পালানি নামের যে ক্রিমিনালটাকে গ্রেপ্তার করেছিল সেও জেল থেকে পালিয়েছিল। দিবাকারের মনে আছে যখন সে পালানিকে গ্রেপ্তার করেছিল তখন পালানি তাকে হুমকি দিয়েছিল যে সে জেল থেকে বের হওয়া মাত্রই দিবাকারের আপনজনগুলো এক এক করে তার থেকে খেড়ে নিবে। তার প্রথম দিকে দিবাকারের সন্দেহ যায় এই পালানির উপরেই, জেল থেকে পালিয়ে সে আদ্যার কিছু করে দেয়নি তো। এই জন্য দিবাকার কিছুদিনের মধ্যেই পালানিকে খুঁজে বের করে তার আড্ডায় গিয়ে তাকে প্রচণ্ড মারধর করে, সাথে আদ্যার ব্যাপারও জিজ্ঞাসা করে যে বল আদ্যার কী করেছিস তোরা। কিন্তু পালানি বলে সে কিছু জানে না, সে কোনো আদ্যাকে চেনে না। অনেক মার খাওয়ার পরও তার সেম কথা, তাই দিবাকারও বুঝে যায় এতে পালানির কোনো হাত নেই। কিন্তু হ্যাঁ, গর্বর আদ্যাদের অফিসেই তার বস জুয়েলকে কেন্দ্র করে। তাই এই বিষয়টা তদন্ত করার জন্য দিবাকার তার সিনিয়র অফিসারকে গিয়ে অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু দিবাকারের সিনিয়র অফিসার কিছুতে এর জন্য রাজি না। কারণ জুয়েলদের কোম্পানিটা কোনো ছোটোখাটো কোম্পানি না, তাদের বিরুদ্ধে যদি কিছু বলতে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ তো লাগবেই। তাছাড়া কোম্পানির রেপুটেশন নষ্ট হলে আরও কেয়ারাজ কাউকে ছাড়বে না। এ ভয়ে আর কি সিনিয়র অফিসার দিবাকারের কথা কিছুতে রাজি হচ্ছে না। এমনকি দিবাকার বেশি জোরাজোরি করতে গেলে এই দিবাকারকে কেসটা থেকে সরিয়ে দেয়, সরিয়ে আরেকজনকে দিয়ে দেয়, যার জন্য দিবাকারও এক পর্যায়ে রেগে মেকে তার সিনিয়র অফিসারকে বড় বড় কথা বলতে শুরু করে। এমনকি তো এক পর্যায়ে তার গায়ে হাত তুলে বসে। মূলত এই জন্য তার সিনিয়র অফিসার তাকে সাসপেন্ড করে দিয়েছিল। তবে সাসপেন্ড হয়ে যাওয়ার পরও দিবাকার আনঅফিসিয়ালি আদ্যাকে খুঁজে বের করার জন্য তার মতো করে কেসটা তদন্ত করতে থাকে। অনেকবার জুয়েলের অফিসে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জুয়েল তাকে কোনো পাত্তাই দেয় না। আর এভাবে কয়েকদিন যেতে না যেতে জুয়েলের ফার্ম হাউসে তার ভয়ানক মার্ডার হয়ে যায়। দিবাকার মনে করে আদ্যার মিসিংয়ের পিছনে এসবের কোনো না কোনো একটা কানেকশন আছে, তাই এজন্য সে কেসটাতে এত আগ্রহী ছিল, যাতে করে এই মিস্ট্রি সলভ করে সে আদ্যাকে খুঁজে বের করতে পারে। কিন্তু এখন আদ্যার লাশ পাওয়া গেছে। এভাবে আর কি রবি এই সব কিছু প্রিয়াকে খুলে বলে, যেগুলো শুনে প্রিয়ার দিবাকারের জন্য অনেক খারাপ লাগছিল। তাই প্রিয়াও যতটুকু পারে দিবাকারদের এই কেসে সাহায্য করার জন্য রাজি হয়। দিবাকার ওইদিকে ওই মেয়েটার সাহায্যে, অর্থাৎ প্রিয়াদেরকে যে ওই দিন রাতে ওই রেজর্টের প্রোগ্রামটাতে পাঠিয়েছিল তার সাহায্যে সে একই জায়গায় ঠিক সেম আগের মতো একটা প্রোগ্রামের আয়োজন করে, যেটার খবর সাসপেক্ট অবধি পৌঁছানোর জন্য তারা সব জায়গায় এটা অ্যানাউন্সমেন্ট করে যে আজ রাতে এই রেজর্টে আবারও একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। দিবাকারদের সন্দেহ এই প্রোগ্রামের কথাটা যদি এই সাসপেক্ট অবধি পৌঁছায় তাহলে সে নিশ্চয়ই প্রোগ্রামটাতে আসবে। সিন শিফট হয়ে যায় রাতে সেই প্রোগ্রামটিতে। দিবাকারের কথা মতো প্রিয়ারাই সেইখানে উড়াদুরা ডান্স করছে, সাথে দিবাকার ওইখানে সে সবার উপর নজর রাখছে। এরই মাঝে মাঝে আমাদের একটু একটু আরোগ্যরাজ এবং আনিতাকেও দেখানো হয়, যাদের দেখে মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে তারা অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। এদিকে ওই পুলিশ অফিসার রামেশু তার বস রাজেন্দ্রার পিছনে পড়ে আছে, যে রাজেন্দ্রার কেসটা নিয়ে কখন কার সাথে কথা বলছে না বলছে, কি বলছে না বলছে সব কিছুর উপরে নজর রাখছিল। আর রাজেন্দ্রের কাছ থেকে এগুলো জেনে রামেশ সেগুলো জানিয়ে দিচ্ছিল ওই পলিটিশিয়ানদেরকে। এদিকে দিবাকাররা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও ওই লোকটাকে দেখতে পায় না, অর্থাৎ আজ সে এখানে আসেনি। প্রিয়াও তার মতো করে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে আসতেই কিছু লুচ্চারাফাঙ্গার লোক তাকে ধরে ডিস্টার্ব করছিল। সাথে সাথে দিবাকার সে লোকগুলোকে উদুম খেলানি দেয়। এইদিকে দিবাকার তো এদের মারধর করছে। ক্যামেরা ধীরে ধীরে সেইখানে ভিড়ের মধ্যে থাকা একটা লোকের উপর ফোকাস করে, যেটা অন্য কেউ নয়, এটাই ছিল সেই কিলারটা। এই সবেমাত্র এখানে এসে পৌঁছালো, যার উপর নজর পড়তেই প্রিয়া তো তাকে চিনে ফেলে, সাথে সাথে দিবাকারকেও দেখিয়ে দেয়। দিবাকার দৌড়ে গিয়ে তাকে ধরতে যাবে কি, এই পালানোর চেষ্টা তো করে,
কিন্তু দিবাকর তাকে ধরে নেয়। দিবাকর তার মেশিন বের করে একে গান পয়েন্ট করে নেয়, কিন্তু এসবের পরের চেহারায় একটু ভয়ও দেখা যাচ্ছে না। এরই সাথে আবার পিছন থেকে রামেশ এসে উল্টো দিবাকরকে গান পয়েন্ট করে নিয়েছে। বলতে শুরু করে, তুমি এখন কোনো পুলিশ অফিসার না যে এরকম পাবলিক প্লেসে মেশিন বের করে যে কাউকে ভয় দেখাবে। একে তো সাসপেন্ড হয়ে যাওয়ার পরও তোমার সাথে গান আছে, উপর থেকে আবার সেটা পাবলিক প্লেসে নিয়ে ঘুরছো। অনেক বড় অপরাধ করছো, একে যেতে দাও। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে রামেশ ওদের সাথে জড়িত আছে। সুযোগ পেয়ে কিলার তো সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তার গলার একটা লকেট দিবাকর তার হাতে নিয়ে নিয়েছিল। এখানে রামেশ দিবাকরকে গ্রেপ্তার করতে যাচ্ছিল কি, দিবাকর উল্টো এখন রামেশকে ধরে ধুমধাম মেরে তাকে সোজা তার বাসায় নিয়ে এসে হাত পা বেঁধে দেয়। এরপর দিবাকর কিলারের গলার ওই লকেটটা নিয়ে চেক করতে শুরু করে। লকেটের ভিতর সেইখানে এক ধরনের কিছু পাউডার খুঁজে পায়, অর্থাৎ এগুলো কিলারটা নেশা করার জিনিস আর কি, কিন্তু এগুলো ছিল একদমই র ফরম্যাটে। দিবাকর রবিকে এগুলো দিয়ে বুস নামের একজন ডক্টরের সাথে গিয়ে দেখা করতে বলে, কারণ এসবের ব্যাপারে ডক্টর বুস তাদের ভালো ইনফরমেশন দিতে পারবে। কথা মতো পরের সিনে রবি সে ডক্টর বুসের সাথে সে দেখা করে। বুস এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর রবিকে বলতে শুরু করে, এগুলো এমন এক ধরনের ওষুধের পাউডার যেগুলো মানুষ সাধারণত তাদের নেশা করার জন্য ইউজ করে, তবে এগুলো এতটা এক্সপেন্সিভ আর এতটাই পাওয়ারফুল, কেউ নেওয়ার সাথে সাথে অন্য রকমের জগতে চলে যায়। সচরাচর ইউরোপের মতো বড় বড় কান্ট্রিতে এগুলো পাওয়া যায়, কিন্তু বর্তমানে আমাদের দেশে এগুলো ছড়িয়ে পড়ছে। আশা করছি কয়েকজন ডিলারকে ধরলেই বেরিয়ে আসবে তারা কার কার কাছে এগুলো সাপ্লাই দিচ্ছে। ডক্টর বুসের কাছ থেকে এইসব ইনফরমেশন কালেক্ট করে রবি গিয়ে সাথে সাথে তার সন্দেহ মতো এরকম একজন ডিলারকে গিয়ে ধরে, যার অনেক বড় একটা নেটওয়ার্ক আছে আর তারা সবাই মিলে এগুলো সাপ্লাই দিচ্ছে। রবি তাকে ওই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে এর কাছে তোমরা তোমাদের জিনিসগুলো সাপ্লাই দিয়েছ, একে চেনো নাকি। এই ডিলার কিলারটাকে চিনতে তো পারে না, কিন্তু মার খাওয়ার ভয়ে বলে, আমি চাইলে আমার লোকজনদের কাছে তার ছবি পাঠিয়ে তাকে খুঁজে বের করতে পারবো। সাথে সাথে সেটাই করে, তার গ্রুপে যতজন ছিল তাদের সবার হোয়াটসঅ্যাপে এই সাসপেক্টের ফটো পাঠিয়ে দেয়। এদের মধ্যে একজন ফটোটা দেখার সাথে সাথে একে চিনতে পারে, তাই সে ডিলারটাকে কল করে বিষয়টা জানায়। রবি এদের কাছ থেকে তার অ্যাড্রেস তার সব কিছু জেনে নেয়। তারপর সেগুলো দিবাকরকে জানানোর জন্য তার বাসার টেলিফোনে কল করে, কিন্তু দেখা যায় কলটা রিসিভ করা হচ্ছে রামেশ। দিবাকর তখন বাসায় ছিল না। রামেশ সেই সুযোগে কোনোরকম করে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, আর কলটা রিসিভ করে সে চুপ মেরে বসে থাকে, যার ফলে সে ওই কিলারের ব্যাপারে রবির কাছ থেকে সব কিছু জেনে গেছে। সিন চলা সেই কিলারের উপর, যে কিনা বসে বসে উড়াধরা নেশা করছে। সাথে এখানে আমরা একটু ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওই দিন রাতে লিন্ডা নামের সেই মেয়েটাকে তার সাথে নিয়ে আসার পর সারা রাত তারা মাস্তি মজা করে। তো এখানে আমরা এর নামটাও জানতে পারি, এর নাম হচ্ছে গডভিন। গডভিন লিন্ডার সাথে মাস্তি মজা করার পর তাকে তার কাজের টাকা দিচ্ছিল। লিন্ডা বলে, এ কি গডভিন, তুমি টাকা কেন দিচ্ছ? তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, এজন্য তো আমি তোমার সাথে এসেছি। অর্থাৎ লিন্ডা এবং এই গডভিন একজন একজনের পরিচিত, আগে থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। লিন্ডা গডভিনকে পুলিশের ভয় দেখাতে শুরু করে, বলছে আর কি যদি তার সাথে চিটিং করে তাহলে সে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। এখন এই গডভিন ছিল আগে থেকে একদম সাইকো টাইপের। লিন্ডার হুমকি শুনে তার মাথা তো আরও খারাপ হয়ে যায়, তাই সে লিন্ডার সাথে আবারও ভালোবাসার নাটক করে তাকে কোলে শুইয়ে কিছু একটা দিয়ে তাকে ওইখানে ভয়ানকভাবে শেষ করে দেয়। এটাই হচ্ছে লিন্ডার মৃত্যুর আসল রহস্য। সিন প্রেজেন্টে আমরা দেখি দিবাকর এই গডভিনের অবধি পৌঁছানোর আগে আগেই রামেশ তার ঠিকানা মতো তার খোঁজে সেখানে আসছে। রামেশ আসা মাত্র গডভিনকে বলতে শুরু করে, তোর জন্য আমরা সবাই ধরা পড়তে যাচ্ছি, তুই কেন কতবার বলেছি এখন সাবধানে থাকবি। দিবাকর তোর ঠিকানা জেনে গেছে, জলদি এখান থেকে বের হয়ে যা, দিবাকরকে শেষ করার পরে আবার চলে আসতে পারবি। কিন্তু গডভিনের কথা সে কাউকে ভয় পায় না। দিবাকর যদি এখানে আসে তাকে ধরতে, তাহলে সে উল্টো দিবাকরকে নাকি শেষ করে দিবে। তো এই বিষয়টা তো আমরা আগে বুঝে ফেলেছিলাম যে রামেশ গডভিন এরা সবাই একসাথে জড়িত। রামেশ এখানে আসলে গডভিনকে শেষ করে দেওয়ার প্ল্যান বানিয়ে এসেছিল, যাতে করে তারা ধরা না পড়ে। সুযোগ বুঝে কিছুর একটা ইনজেকশন বের করে সে গডভিনকে মেরে দেয়। গডভিন বিছানায় পড়ে ধরপড় করতে শুরু করে। এইদিকে বাইরে ততক্ষণে দিবাকরও এসে পৌঁছেছে, যার শব্দ শোনা মাত্র রামেশ সেখানে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। দিবাকরটা ভিতরে এসে দেখে গডভিন একদম শেষের পর্যায়ে। তারা এসে তাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গডভিন খাতাম। রামেশ লুকিয়ে লুকিয়ে দিবাকরদের সব কাণ্ডগুলো দেখছিল। দিবাকর রুমের মধ্যে একটা ব্যাগ খুঁজে পায়, যার ভিতরে ছিল সবগুলো টাকা আর টাকা। রবি তো দিবাকরকে বলছিল যে স্যার কিছু টাচ করা আমাদের জন্য ঠিক হবে না, চলুন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু দিবাকর টাকার ব্যাগটা সাথে নিয়ে নেই, এরপর তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায়। আর এদের যাওয়ার পর রামেশ বের হয়। এইখানে আমরা দেখি রামেশ চালাকি করে দিবাকরদের এই সব কিছু ভিডিও করে নিয়েছিল, যাতে করে সে উল্টো দিবাকরদের এই কেসে ফাঁসিয়ে দিতে পারে। ব্যাস এইগুলো নিয়ে গিয়ে সে সাথে সাথে টিভি নিউজ চ্যানেলে প্রচার করে দেয়। এমনভাবে এডিটও করে দেখে মনে হচ্ছিল যেন দিবাকর গডভিনকে মেরেছে। একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার এসব কি করছে, এজন্য তাদের উপর কেসটা আরও ভারী পড়েছে।
উপর থেকে ডিপার্টমেন্টে কিছু সিনিয়র অফিসার ছিল দিবাকরের শত্রু, তাই এখন তারা সিদ্ধান্ত নিয়েছে দিবাকরকে গ্রেপ্তার করতে হবে। এইসবের ফল অবশ্য রাজেন্দ্রকে অনেক কথা শুনতে হয়, কারণ দিবাকরকে জুয়েলের মার্ডার কেসটা সেই তো দিয়েছে। তাই এখন রাজেন্দ্রের কাছ থেকে জুয়েলের কেসটা নিয়ে দিয়ে দেওয়া হয় রমেশের হাতে। এমনভাবে আর কি রমেশ চালটা চেলেছে, বুঝতে তো পারছেন, সেই যেহেতু কেসটাতে ইনভলভ, সো কেসটা সে এখন অন্যদিকে ঘুরিয়ে দিবে আর কি। রমেশ দিবাকরকে গ্রেপ্তার করার জন্য এখন উঠে পড়ে লেগেছে, সব জায়গায় সে তার লোকদের লাগিয়ে দিয়েছে, যার ফলে দিবাকরকে এখন একটু গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছিল। তবে দিবাকর ওইসবের ঘোরা খুঁজে বের করার জন্য নতুন একটা প্ল্যান বানায়, যে প্ল্যানটাতে আবার সাহায্য চায় প্রিয়ার কাছ থেকে। বলে, প্রিয়া, শেষবারের মতো তুমি আমাকে সাহায্য করতে পারো। এভাবে দিবাকর প্রিয়াকে সব কিছু বুঝিয়ে দিয়ে একজন ফেক রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসার সাজিয়ে ফেক আইডি কার্ডটা বানিয়ে সোজা পাঠিয়ে দেয় জুয়েলদের অফিসে, যেখানে আদিয়া কাজ করত। ওই সেকশনটাতে গিয়ে প্রিয়া তার ফেক আইডি কার্ডটা দেখিয়ে একজন রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসারের পরিচয় দিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে শুরু করে। বলে লাস্ট কয়েক মাসের এখানে মানি ট্রানজ্যাকশন রিপোর্টগুলো দেখাতে, অর্থাৎ তাদের সন্দেহ গডউইনের বাসা থেকে দিবাকররা যে টাকাগুলো পেয়েছে সেগুলো নিশ্চয়ই এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। ওইটা চেক করার জন্য এই প্ল্যানটা আর কি। এখন ট্রানজ্যাকশনের সব কাগজপত্র চাওয়া মাত্রই এই ম্যানেজার বেটা কী করে একটু সাইড গিয়ে সোজা কল লাগায় হচ্ছে ও জেমসের কাছে। তাকে বলতে শুরু করে যে স্যার এরকম রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে একজন অফিসার এসেছে। জেমসও বলে ঠিক আছে, তুমি কিছুক্ষণ তাকে সামলাও, বিষয়টা আমি দেখছি। এই বলে জেমস সাথে সাথে কল লাগায় হচ্ছে রমেশকে। জেমস রমেশকেও বিষয়টা জানাই। রমেশ বলে ঠিক আছে, আমি গিয়ে দেখছি কে সে অফিসার। অর্থাৎ এই রমেশ, জেমস এরা সবাই আসলে একসাথে মিলিত, আর সবাই মিলে তারা কী যে ঘোটালাটা করছে, আর একটু সবর করুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যানেজার রমেশদের এগুলো জানানোর পর প্রিয়ার কথা মতো তাকে ট্রানজ্যাকশনের ফাইলগুলো দেখাতে শুরু করে। প্রিয়া ফাইলটা চেক করে দেখে এই কয়েক মাসের ভিতর একদম হাই ভ্যালু ট্রানজ্যাকশন হয়েছে অ্যাঞ্জেল ট্রাস্ট নামের কোনো একটা ট্রাস্টের অ্যাকাউন্টে, যে অ্যাঞ্জেল ট্রাস্টটা হচ্ছে আরোকিয়া রাজদেরই। এই ব্যাপারে প্রিয়া ম্যানেজারটাকে জিজ্ঞাসা করলে ম্যানেজারটা প্রিয়াকে বলে, ম্যাডাম আমাকে তো এখানে রিসেন্টলি জয়েন করা হয়েছে, তাই এ ব্যাপারে তেমন কিছু একটা আমি জানি না। এ কিন্তু আসলে কিছু জানে না, শুধুমাত্র জেমসরা তাকে যেরকম বলতো এ সেরকমটাই করতো। প্রিয়াকে বলে, ম্যাডাম আমি জয়েন করার পর থেকে যতটুকু নোটিস করতে পেরেছি এখানে অনেক বড় কিছু একটা গড়বড় চলছে। এই অ্যাঞ্জেল ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে অনেক বড় বড় ট্রানজ্যাকশন করা হয়েছে, কিন্তু টাকাগুলো কোথায় গেল, কি করলো, এর কোনো রিসিপ্ট তারা রাখেনি। এমনকি এই কয়েকদিনের মধ্যেও একটা বড় ট্রানজ্যাকশন হয়েছে। প্রিয়া সেটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ট্রানজ্যাকশনটা কে করেছে। ম্যানেজার বলে ট্রাস্টের অথরাইজের সিগনেচারও দেখেছেনি, উনি করেছে আর কি, অর্থাৎ আরোকিয়া রাজ। ব্যাস এতটুকু ইনফরমেশন কালেক্ট করে প্রিয়া তাড়াতাড়ি সেখান থেকে বের হতে যাচ্ছিল কি বাইরে রমেশ এসে তার সামনে দাঁড়িয়ে আছে। রমেশ তো প্রিয়াকে দেখা মাত্র চিনে ফেলে যে এ তো কোনো রেভিনিউ ডিপার্টমেন্টের লুকটুক না, এগে তো এখানে প্ল্যানিং করে দিবাকারী পাঠিয়েছে। ব্যাস সাথে সাথে রমেশ পাগলের মতো প্রিয়ার পিছনে লেগে যায়। প্রিয়া পালাতে পালাতে সেখানে পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সেখানে ঢুকে যায়। রমেশ তো প্রিয়াকে তাড়া করতে করতে বলে চলেছে যে বল দিবাকারের প্ল্যান কি। প্রিয়া কোনোরকম রমেশের হাত থেকে বাঁচতে বাঁচতে দিবাকারকেও কল করে সব কিছু জানিয়ে দেয়। দিবাকার প্রিয়াকে সান্ত্বনা দেয় যে কোনো ভয় পেও না, 5টা মিনিট তুমি নিজেকে সেফ রাখো, এর ভিতরে আমি সেখানে আসছি। এদিকে ততক্ষণে বিল্ডিংয়ের নিচে প্রিয়াকে মারার জন্য রমেশ জেমসদেরকেও কল করে নিয়ে এসেছে। তবে তারা প্রিয়াকে ধরতে যাবে কি ততক্ষণে সেইখানে দিবাকার এসে হাজির। দিবাকার জেমস এবং তার সাঙ্গপাঙ্গগুলো একজন একজনকে ধরে উদুম খেলানি দিতে শুরু করে দেয়। এদিকে সে জেমসদেরকে মেরে ফর্তা বানাচ্ছে, ওইদিকে রমেশ এখনও প্রিয়ার পিছনে লেগেই আছে। প্রিয়া পালাতে পালাতে সিঁড়ি দিয়ে একদম উপরের দিকে চলে যাচ্ছে। অবশ্য দুজনে অনেকটা হাঁপিয়ে গেছে। এখন রমেশের ছিল আগে থেকে হাঁপানি রোগ, যার জন্য অবশ্য তাকে ইনসুলিনও নিতে হতো, কিন্তু এই দৌড়াদৌড়ির মাঝে তার ইনসুলিনটা নিচে পড়ে যাওয়ায় রমেশও হাঁপিয়ে ওইখানে পড়ে গেছে। এদিকে দিবাকার জেমসকে মারতে মারতে একদম ব্যালকনির পাশে নিয়ে গিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে যে বল এসবের পিছনে কে কে আছে আর তোরা কী প্ল্যান বানিয়েছিস। কিন্তু জেমস বলে, স্যার বিশ্বাস করুন আমি কিছু জানি না। দিবাকার বলে, তাহলে ট্রাস্ট ফান্ডের টাকাগুলো কোথায় ট্রান্সফার হচ্ছে, বল এসবের পিছনে কে রয়েছে। জেমস ভয়ে বলতে শুরু করে যে স্যার বিশ্বাস করুন আমি জাস্ট অথরাইজের কথা মতো তার সিগনেচারটা দিয়েছি, এসবের ব্যাপারে আরোকিয়া রাজি জানে, ওনার কথা মতো আমি টাকাগুলো উইথড্র করেছি। ব্যাস দিবাকার তার মেন কালপিটকে পেয়ে গেল, আরোকিয়া রাজ। বর্তমানে তারা টাকাগুলো নিয়ে ওটিতে তাদের গেস্ট হাউসে রয়েছে, তাই দিবাকারুর সাথে সাথেই ওটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে ওটিতে আরোকিয়া রাজদের সেই গেস্ট হাউসে এসে পৌঁছায়, যেখানে ভিতরে আমরা দেখি আরোকিয়া রাজ এবং তার মেয়ে আনিতা মিলে অনেকগুলো টাকা একটা ব্যাগে ঢুকাচ্ছিল। দিবাকার এসে এই অবস্থাতে তাদের হাতে নাতে ধরে। দিবাকার আরোকিয়া রাজকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে যে বল সত্যিটা কি, এসবের পিছনের আসল রহস্যটা কি এবং তোদের সাথে আর কে কে রয়েছে। দিবাকার তো এত পরিমাণে রেগে গেছিল, আরোকিয়া রাজকে তো ধরে মারতে যাচ্ছিল। তখনই আনিতা তাকে দাঁড় করিয়ে সব কিছু বলতে শুরু করে। বলে, স্যার আমরা সব আমার মেয়ে অ্যান্ড্রিয়াকে বাঁচানোর জন্য করছি। অ্যান্ড্রিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে,
আর আমাদের টাকার জন্য ব্ল্যাকমেল করছে, যার জন্য আমরা কেউ না জানার মতো টাকাগুলো উইথড্র করেছি। এখানে আনিতা দিবাকারকে আরও কিছু সত্য বলতে শুরু করে যে এসবের শুরুটা কোথা থেকে হয়েছে। সিন আমাদের কয়েক সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আনিতার মেয়ে অ্যান্ড্রিয়া এবং তার সাথে আরও ছোট্ট একটা মেয়ে মিলে একদিন তারা টিভিতে গল্ফ খেলার একটা প্রোগ্রাম দেখছিল। অ্যান্ড্রিয়ার সাথে যে ছোট্ট মেয়েটা রয়েছে তার নাম হচ্ছে ক্রুবা। আনিতাদের বাসায় কল্যাণী নামের যে মেয়েটা কাজকাম করে তার মেয়ে। তার টিভিতে দেখছিল একজন লোক আরেকজনকে শুইয়ে তার মুখের মধ্যে গল্ফ খেলার বলটা দিয়ে সেটাকে হিট করছিল। এখন এটা দেখে অ্যান্ড্রিয়ার খেলাটা অনেক মজার মনে হয়, যার জন্য সে ক্রুবাকে বলে, চলো আমরা একবার এরকম খেলে দেখি, নিশ্চয় গেমটা অনেক মজার হবে। বলে সে ওইখান থেকে হকি স্টিক এবং গল্ফ খেলার বল নিয়ে ক্রুবাকে শুয়ে তার মুখের উপর বলটা রেখে সেটাকে ঠিক টিভিতে থাকা লোকগুলোর মতো হিট করার সিদ্ধান্ত নেয়। প্রথমবারের চেষ্টায় অ্যান্ড্রিয়া ব্যর্থ হয়। ক্রুবা অবশ্য ভয় পেয়ে বলছিল আমাকে মা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে, আমাকে খুঁজবে। কিন্তু অ্যান্ড্রিয়া তাকে রিকোয়েস্ট করে যে আরেকবার ট্রাই করে দেখি, এরপর বাসায় চলে যেও প্লিজ। বলে সে আবারও ফুল ফোকাস করে এবার ক্রুবার মুখের উপর থেকে বলটাকে হিট করতে সফল হয়। আর এটা করার সাথে সাথে সে ক্রুবাকে বলে যে ঠিক আছে তুমি এখন বাসায় যেতে পারো। বলে অ্যান্ড্রিয়া অন্য রুমে চলে যায়। কিন্তু এদিকে আমরা দেখি ক্রুবা কোনো নড়াচড়া করছে না, সে ওইখানে ওইভাবে পড়ে আছে, অর্থাৎ কোনো কিছু না কিছু একটা তো হয়েছে। একটু পরে আনিতা এবং তার বাবা বাসায় ফিরে এসে দেখে এই অবস্থা। ক্রুবা সেখানে মরে পড়েছিল। তাড়াতাড়ি তারা জুয়েলকেও ডেকে সব কিছু দেখায়। ক্রুবার জন্য আনিতারা অনেক কান্না করছিল। কল্যাণীকে এখন কি জবাব দিবে? এদিকে ক্রুবা এখনও বাসায় ফিরেনি দেখে কল্যাণী আনিতাকে কল করছে। জুয়েল বলে কল রিসিভ করো, আর তাকে বলো যে ক্রুবা তো অনেক আগে এখান থেকে বেরিয়ে গেছে। আনিতা অবশ্যই এরকমটা করতে চাইছিল না, কিন্তু জুয়েল বলে আমাদের মেয়ে অ্যান্ড্রিয়ার ভবিষ্যতের জন্য আমাদের এরকমটা করতেই হবে। অর্থাৎ অ্যান্ড্রিয়া ওই গেমটা খেলতে গিয়েই তার নিজের অজান্তে হকি স্টিক ক্রুবার মাথায় মেরে দিয়েছিল, যার ফলে ক্রুবার মৃত্যু হয়েছে। আনিতা এখন কি করবে কিছু বুঝতে পারছে না। জুয়েলের কথা মতোই কল্যাণীকে মিথ্যা বলে দেয়। এসবের সাথে জুয়েল আনিতাদেরকে এটাও বোঝায় যে সে কেউ কিছু না জানার মতোই ক্রুবার বডিটাকে গায়েব করে ফেলবে। এসবে তাদের কোনো টেনশন করতে হবে না। যদি কল্যাণী আসে তাহলে তার সামনে এমন নাটক করতে বলে যেন ক্রুবাকে খুঁজতে তারা তাকে সাহায্য করছে, পুলিশকে ইনফর্ম করছে, এরকম নাটক করতে। বোকার মতো আরক্তিরাজ এবং আনিতা জুয়েলের কথা মতো করে যাচ্ছে। জুয়েলও তার লোক ওই গডভিনকে ডেকে ক্রুবার বডিটা দূরে কোথাও নিয়ে গিয়ে গায়েব করে ফেলতে বলে। অর্থাৎ এই গডভিন জুয়েলেরই লোক। কথা মতো ক্রুবার বডিটা সেখান থেকে নিয়ে যায়। এভাবে সব কিছু করার পর কয়েকদিন যেতেই অনিতাদের সব কিছু আবার নর্মাল হতে শুরু করে। কিন্তু অনিতা এমনিতে একদিন বসে বসে কম্পিউটারে তাদের এঞ্জেল ট্রাস্টের ডকুমেন্টগুলো একটু ঘাটাঘাটি করছিল। আর এখানে এসে সে দেখতে পাই তাদের এঞ্জেল ট্রাস্টে আসা ফান্ডের টাকাগুলো জুয়েল এদিক সেদিক হেরফের করছে। অর্থাৎ এসবের দায়িত্বে জুয়েলই ছিল। আর সেই ফান্ডের টাকাগুলোর মধ্য থেকে মানি লন্ডারিং করে সেগুলো তার নিজের পকেটে ভরছে, যেটা চালাকি করে অনিতা ধরে নেয়। এরপর সুজ এসে জুয়েলকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি গরিব মানুষের ফান্ডের টাকাগুলো নিয়ে এত বড় ফ্রড কিভাবে করতে পারছো? জুয়েল মুচকি হেসে বলে ফ্রড? আমাকে ফ্রড বলছো? তোমরা ক্রুবার সাথে এত বড় একটা কাণ্ড করে কোনো গিল্টি ছাড়া দিন পার করতে পারলে আমি কেন ছোটোখাটো টাকারে হেরফের করতে পারবো না? এখন থেকে আমি যেরকমটা বলি তোমরা সেরকমটা করে যাবে, না হলে আমি কল্যাণী এবং পুলিশদেরকে এটাই বলবো যে তোমরা ক্রুবাকে মেরেছ। এভাবে জুয়েল তার আসল চেহারা অনিতাদেরকে দেখিয়ে দেয়। সাথে তাদের ব্ল্যাকমেল করে ধীরে ধীরে তাদের সব কিছু হাতিয়ে নিতে শুরু করেছে। ওই দিনে অনিতা ওই রুমটাতে নোটিস করে, অর্থাৎ যেখানে ক্রুবা মরেছিল সেখানে পাশে একটা দেওয়ালে লাগানো এই জিনিসটার মধ্যে হকি স্টিকের একটা দাগ লেগে আছে। অর্থাৎ এখানে হকি স্টিকের একটা বাড়ি পড়েছে, এরকম আর কি। আনে তার সন্দেহ হয় এত উপরে থাকা এই জিনিসটার মধ্যে কিভাবে বাড়িটা পড়ল। সাথে সাথে সে ইন্ডিয়াকে সেখানে নিয়ে এসে তারা যেরকম করে গেমটা খেলেছিল সেভাবে দেখতে শুরু করে। আর দেখে যদিও অ্যান্ডিয়ার দ্বারা বাড়িটা পড়তো তাহলে সেটা অত উপরে যেত না, হকি স্টিকটা সেখানে আরও নিচে লাগতো। এটা কনফার্ম বড় হাইটের কোনো লোকেরই কাজ। আর এখানে আনিতা এবং আমাদের বুঝতে আর দেরি হয় না, এটা জুয়েলি করেছে। ওই দিন অ্যান্ডিয়া তো গেমটা খেলার পর সেখান থেকে চলে গেছিল। আসলে অ্যান্ডিয়া বলটা হিট করার পর বলটা দেওয়ালে লেগে সোজা ক্রুবার মাথায় এসে লাগে, যার ফলে ক্রুবা ওইখানে বেহুশ হয়ে যায়। এরপর সেটা সে দেখে নেই হচ্ছে জুয়েল। ক্রুবা তখনও কিন্তু মারা যায়নি। জুয়েল আনিতাদেরকে এখানে ফাঁসাতে তার স্বার্থ হাসিল করার জন্যই সে নিজে ওইখানে হকি স্টিক দিয়ে ক্রুবাকে শেষ করে দেয়। কারণ জুয়েল আসলে এটা জানতো আনিতারা খুব শীঘ্রই ট্রাস্টের মানি লন্ডারিংয়ের ব্যাপারে জেনে যাবে। এই জন্য সে আগে ভাগেই তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য এইসব করেছে। আনিতা এসে আবারও তাকে ধরলে আনিতাকে বলে, আমি কিছু প্ল্যান করে এইসব করিনি, পরিস্থিতি আমাকে যেদিকে রাস্তা দেখিয়েছে আমি সেদিকে গেছি। আর দেখো তোমরা এখন আমার হাতের মুঠোই। টাকার জন্য জুয়েল সব কিছু করেছে। আনিতারা এখন বাইরে কিছু বলতেও পারবে না, কারণ জুয়েল তাদের সব কিছু ভিডিও করে নিয়েছিল যখন তারা তার কথা মতো ক্রুবার লাশ গায়েব করতে তাদের সাহায্য করেছিল ওইগুলো। এরই সাথে জুয়েল এটাও ভয় দেখায় যদি কাউকে কিছু বলে তাহলে সে অ্যান্ডিয়ার লাইফ একেবারে শেষ করে দিবে।
এভাবে জুয়েল তাদের ব্ল্যাকমেল করে তাদের সব কিছু হাতিয়ে নিচ্ছিল, যার ফলে এক পর্যায়ে আনিতারা অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নেয় তারা ওই কিলার গডউইনের সাহায্যে জুয়েলকে শেষ করে দিবে। গডউইনকে অনেকগুলো টাকা দিয়ে তারা জুয়েলকে মারার কন্ট্রাক্ট দিয়ে দেয়। তারপরে ফার্ম হাউসে জুয়েলের লাশ পাওয়া যায়। আরও ক্রিয়ারাজরা মনে করে এসব কিছু হয়তো এইখানে শেষ, কিন্তু কয়েকদিন আগে তাদের অ্যান্ড্রিয়া কোথায় গায়েব হয়ে গেছে, আর কেউ একজন তাদের ব্ল্যাকমেল করছে টাকার জন্য। এই জন্য মূলত আরও ক্রিয়ারাজ এত বড় একটা টাকার ট্রানজ্যাকশন করেছে, যাতে করে সে টাকাগুলো ওই ব্ল্যাকমেলারকে দিয়ে তাদের অ্যান্ড্রিয়াকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। আরও ক্রিয়ারাজ তার লোক জেমসের সাহায্যে টাকাগুলো উইথড্র করেছে। কান্না করে করে আরও ক্রিয়ারাজরা দিবাকারকে সব কিছু খুলে বলে, যেগুলো শোনার পর দিবাকারও বুঝতে পারে এইসবের পিছনের মাস্টারমাইন্ড অন্য কেউ একজন রয়েছে। তাই সে করে কি আরও ক্রিয়ারাজ এখন টাকার যে ব্যাগটা ব্ল্যাকমেলারদের দিতে যাচ্ছিল ওইটাতে একটা ট্রিগার ফিটিং করে দেয়, যাতে করে সেটার সাহায্যে এদের অব্দি পৌঁছাতে পারে। এরপর আরও ক্রিয়ারাজকে বলে তারা যেখানে বলেছে আপনি গিয়ে সেখানে তাদের টাকা দিয়ে আসুন। তারা ঠের না পায় মতো এই ট্রেকারের সাহায্যে আমি তাদের ফলো করব। কথা মতো সাথে সাথে আরও ক্রিয়ারাজও বেরিয়ে পড়ে আর ওই কিডন্যাপারগুলোর দেওয়া লোকেশন মতো গিয়ে টাকার ব্যাগটা তাদের দিয়ে দেয়। কিন্তু অ্যান্ডিয়ার কথা জিজ্ঞাসা করতেই এরা তাকে কিছু বলে না, টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি দিবাকার ওই ট্রেকিং ডিভাইসটাকে ফলো করতে করতে এই লোকেশনে এসে পৌঁছেছে। নির্জন একটা এলাকা, পুরো এরিয়া জুড়ে সেখানে শুধুমাত্র কয়েকটা ঘরে ছিল। আর এখানে ঢুকতে দিবাকার ওই কিডন্যাপারগুলোকে পেয়েও যায়, যারা দিবাকারকে দেখা মাত্রই তার উপর হামলা করতে আসলে দিবাকার উল্টো তাদের এক একজনকে ধরে ধরে মেরে একেবারে অবস্থা খারাপ করে দেয়। সাথে দিবাকার এখানে একটা রুমের মধ্যে অ্যান্ডিয়াকেও পেয়ে যায়। অ্যান্ডিয়াকে নিয়ে দিবাকার তাড়াতাড়ি এখান থেকে বের হতে যাচ্ছিল কি তখনই পিছন থেকে কেউ একজন এসে তার উপর হামলা করে দিয়েছে। দিবাকার ঘাড় ফিরিয়ে দেখতেই যা দেখে তার জন্য মুঠো প্রস্তুত ছিল না, কারণ তার সামনে জুয়েল দাঁড়িয়ে আছে। যে জুয়েলের মৃত্যুকে ঘিরে এত কিছু, দেখা যায় সে তো মরেনি। এখানে চলে আসে মুভির জবরদস্ত টুইস্ট। জুয়েল দিবাকারকে জানে শেষ করে দেওয়ার জন্য মারধর করতে শুরু করে, কিন্তু কয়েকটা মার খাওয়ার পর দিবাকারও এবার উল্টো জুয়েলকে ধরে মারতে শুরু করে দেয়। মেরে তার অবস্থা খারাপ করে দিয়ে জিজ্ঞাসা করে যে সব কিছুর পিছনের আসল রহস্য কি। জুয়েল বলে, দেখো, আমার পর্দা ফাঁস করে তুমি কিছু হাসিল করতে পারবে না, কিন্তু আমি তোমার সামনে এখন যে অফারটা রাখতে চলেছি তুমি সেটাও ফিরিয়ে দিতে পারবে না। তোমার আদিয়া এখনও বেঁচে আছে। যে লাশটা তোমরা পেয়েছো সেটা আদিয়ার না, তোমাদের কনফিউজ করার জন্য তার মতো করে সাজিয়ে সেখানে অন্য আরেকটা লাশ ফেলে দিয়েছি। এটা বলতে সিনেমাদের আবার একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় ওই দিনের রাতের, যেদিন তারা গডউইনকে দিয়ে ক্রোবার লাশটাকে গায়েব করেছিল। জুয়েল গডউইনকে ক্রোবার লাশটার ঠিকানা লাগানোর জন্য জায়গা দেখিয়ে দিয়েছিল তাদের ফ্যাক্টরির পিছনের দিকে নির্জন একটা জায়গা। ওই দিন ফ্যাক্টরিতে হলিডে ছিল, যার জন্য সেখানে কোনো এমপ্লয়ি থাকবে না। কথা মতো গডউইন এখানে একটা গর্ত খুঁড়ে ক্রোবার লাশটার ঠিকানা লাগানোর ব্যবস্থা করছে। কিন্তু ভাগ্যক্রমে সেদিন আদিয়ার কিছু কাজ পড়ে যাওয়ায় সে তখনও ফ্যাক্টরিতে বসে বসে তার কাজগুলো করছিল। আর এরই মাঝে সে গডউইনকে এসব করতে দেখে নেই। তাড়াতাড়ি বাইরে সে ক্রোবার লাশটা দেখে সে আটকে ওঠে। পুলিশকে কল করে জানাতে যাচ্ছিল কি গডউইন এসে তার উপর হামলা করে দেয়। এখন এইসব এসে যখন ওই দিন গডউইন জুয়েলকে বলে, তখন জুয়েল উল্টু গডউইনের উপর রেগে যায় যে আদিয়াকে কেন মারলি তুই, কোথায় সে এখন। গডউইন বলে এখনও বেঁচে আছে। এইখানে আমরা এই বিষয়টা জানতে পারি কেন জুয়েল আদিয়াকে বাঁচাতে চাই। মনে আছে একদিন আদিয়া দিবাকারকে তার অফিসের ব্যাপারে বলেছিল যে তার বস জুয়েল তার উপর বিশ্বাস করে তার কিছু আমানত দিয়েছে। আসলে জুয়েল আদিয়াকে তার ঘোটালার সব ফাইলপত্রের একটা পেন ড্রাইভ দিয়েছিল, যার মধ্যে তার মানি লন্ডারিংয়ের কুকর্মের সব ডিটেলসগুলো ছিল। জুয়েল এটা জানতে পেরেছিল শীঘ্রই তার উপর এনকোয়ারি চলবে, এই জন্য সে আদিয়ার সামনে ইনোসেন্ট সাজার নাটক করে আগে ভাগে তার কুকর্মের সব ফাইলগুলো এই পেন ড্রাইভে নিয়ে আদিয়াকে আমানত হিসেবে কয়েকদিনের জন্য রাখতে দেয়, কারণ সে জানত আদিয়ার কাছে এগুলো সেফ থাকবে। কিন্তু গডউইন আদিয়ার উপর হামলা করে দেওয়ায় জুয়েলের সেই পেন ড্রাইভটা তো আদিয়ার কাছে ছিল, এখন কোথায় ছিল সেটা আদিয়া ছাড়া আর কেউই জানে না। অবশ্য ওই দিন রাতে তার আদিয়ার বাসায়ও সেটা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। এই জন্য মূলত জুয়েল আদিয়াকে বাঁচিয়ে রেখেছে, যাতে তার হুঁশে আসতে জানতে পারে যে পেন ড্রাইভটা কোথায় রেখেছে। জুয়েল দিবাকারকে বলে, আদিয়া আমার কন্ট্রোলে আমার লোকেশনে রয়েছে, কিন্তু কোথায় সেটা আমি বলবো না। যদি জানতে চাও তাহলে তোমাকে আমার কথা মতোই করতে হবে। দিবাকার জিজ্ঞাসা করে, কিন্তু নিজের মার্ডারের মিথ্যা নাটকটা কেন সাজিয়েছিলে? জুয়েল বলে, পলিটিশিয়ান রাজাপ্পা আমার বিজনেস পার্টনার, নতুন করে বড় একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট নেওয়ার জন্য তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিলাম, কিন্তু প্রজেক্টটা পুরোপুরি লসে যায় আর তার পিছনে কোটি কোটি টাকাগুলো। রাজাপ্পা আমার উপর প্রেশার দিতে শুরু করে তার টাকাগুলো তাকে ফিরিয়ে দিতে হবে। একে তো এতগুলো টাকা কোত্থেকে দিব এই টেনশনে ছিলাম, উপর থেকে জানতে পারলাম আমার বউ আনিতা এবং আমার শ্বশুর আরোগ্যরাজ মিলে আমাকে খতম করে দেওয়ার প্ল্যানিং বানিয়েছে। তাও আবার কন্ট্রাক্ট দিয়েছে আমার লোক গডউইনকেই। আমার মাথায় আরও একটা প্ল্যান আসে যে তাদের সামনে এটাই দেখানো যে আমার মার্ডার হয়ে গেছে। এতে করে রাজাপ্পার টাকাগুলো আর দিতে হচ্ছে না, উপর থেকে পরে গিয়ে আনিতাদের ব্ল্যাকমেল করে তাদের সব কিছু হাতিয়ে নিতে পারবো।
জুয়েলের প্লেনে তার সাথে ছিল পুলিশ অফিসার রামেশ, একজন ডক্টর আর গডভিন। রামেশের কাজ ছিল মার্ডারের নাটকটা সাজানোর পর কেসটা কোনোরকম লটকিয়ে রাখা। ডক্টরের কাজ ছিল ঠিক জুয়েলের মতো দেখতে সেম একটা বডি অ্যারেঞ্জ করা, আর গডভিনের কাজ ছিল সে বডিটাকে এমন হালত করা যেন কেউ কোনোদিনও এটা আইডেন্টিফাই করতে না পারে। কিন্তু এইসব আবার তাদের বাইরের একজন সাসপেক্টেরও প্রয়োজন, যার মাধ্যমে রামেশ কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবে। এই সাসপেক্টের জন্য জুয়েল সিলেক্ট করে হচ্ছে প্রিয়াকে। প্রিয়াকে প্ল্যানিং করে সে সাসপেক্ট বানানোর জন্যই তার সাথে তার ফার্ম হাউসে নিয়ে গেছিল। প্রিয়া তো সকালে উঠে চলে যায়। জুয়েলরা প্ল্যানিং মতো বডি একটা নিয়ে এসে গডভিনকে দিয়ে সব করে। এটাই হচ্ছে তার মার্ডারের আসল রহস্য। ওই পলিটিশিয়ান রাজাপার টাকাগুলো না দেওয়া, সাথে আরও ক্রিয়ারাজদেরকেও ব্ল্যাকমেল করে তাদের সব কিছু হাতিয়ে নেওয়া। জুয়েল দিবাকারকে বলে সব কিছু আমাদের প্ল্যান মতো তো হয়েছে, কিন্তু মাঝখানে পড়ে তুমি সব কিছু ভেসে দিয়েছ। তোমাকে ডাইভার্ট করার জন্যই আদিয়ার মৃত্যু নাটকটাও সাজিয়েছি। কিন্তু যখন দেখি তুমি গডভিন অব্দি পৌঁছে গেছো, তখন রামেশকে পাঠিয়ে গডভিনকে শেষ করে দিই। আর গডভিনের রুম থেকে তুমি যে টাকাগুলো নিয়ে এসেছিলে না, সেগুলো আমারই টাকা ছিল। সো টাকাগুলো আবারও হাসিল করার জন্যই এন্ডিয়াকে কিডন্যাপ করে আরও ক্রিয়ারাজদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা নিয়েছি, যার অর্থ ইটস এভরিথিং ফর মানি। এভাবেই একে একে রহস্যের সব জটগুলো খুলে যায়। আর এগুলো বলে টলে জুয়েল দিবাকারের হাত থেকে বাঁচার জন্য এন্ডিয়াকে বন্দী বানিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দিবাকার এবার এক ঝটকে তাকে খতম করে দেয়। গাছের সাথে গিয়ে গেথে জুয়েল জায়গায় শেষ। দিবাকার এন্ডিয়াকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। সাথে জুয়েলের মার্ডার কেসের রহস্য এবং তার সব কিছু প্রমাণসহ তার ঘোটালা কুকর্ম সবার সামনে নিয়ে আসে। আনিতারাও তাদের ভুল বুঝতে পেরে কল্যাণীকে তার মেয়ে ক্রুবার ব্যাপারে জানিয়ে দেয় যে ক্রুবা আর বেঁচে নেই। কল্যাণী কান্না করতে করতে আনিতাদের বলে যে ম্যাডাম কেন লুকিয়েছেন আমার কাছ থেকে এসব? এন্ড্রিয়া তো আমারও মেয়ে। বাচ্চা মেয়েরা না বুঝে এত সব কিছু হয়ে গেছিল, আমি তাকে ঠিকই ক্ষমা করে দিতাম। আরোক্রিয়া রাজ এবং আনিতা কল্যাণীর কাছ থেকে অনেক ক্ষমা চাই। সিন শিফট হয়ে যায় কিছুদিন পর একটা হসপিটালে, যেখানে আমরা ফাইনালি আদ্যাকে দেখি। জুয়েল এখানে সিক্রেটলি তার ট্রিটমেন্ট চালাচ্ছিল। দিবাকারটা কোনোরকম করে সেটা খুঁজে বের করে নিয়েছে। আর ফাইনালি দিবাকারও তার ভালোবাসার মানুষকে পেয়ে অনেক হ্যাপি। আর এভাবে দেখতে দেখতে আজকের মুভিটাও এখানে শেষ হয়। তো এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর একটা মুভি এক্সপ্লেন করলাম। অবশ্য আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন এই ভিডিওতে আপনারা বেশি বেশি ভালোবাসা দেখাবেন। মানে ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করার কথাই বলছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।